নীলা, তোকে একটা কথা বলার ছিল। শোন, তোর আজে বাজে কথা শোনার টাইম আমার নাই। যা এখান থেকে। প্লিজ কথাটা একবার শোন। আমি বলছি না এখান থেকে যা। প্লিজ একবার শোন। ওকে বল, আর যদি উল্টাপাল্টা কিছু বলস তো খবর আছে। আসলে আমি না তোকে এই ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। কথা বলার সাথেই। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই এই কথা বলার সাহস পেলি কোথায়? ফকিন্নি হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা বাদ দে। আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমার বাবার সম্পত্তি নিজের করার ধান্দা, তাই না? সত্যি নীলা, মামা সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমি শুধু তোকে ভালোবাসি। চুপ। তোদের মতো ছোট লোকের বাচ্চাদেরকে ভালো করেই চেনা আছে। যা এখান থেকে। এরপর যদি কখনো আর একবার বলিস আমাকে ভালোবাসিস, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। মনে থাকে জানো। আমি আর কিছু না বলে রুমে এসে অনেক কান্না করলাম। চোখ লাল হয়ে গেছে। গরিব বলে কি ভালোবাসতে পারি না? গরিবরা কি মানুষ না? নাকি গরিবদের ভালোবাসার অধিকার নাই? গালটা ব্যথা করছে খুব। থাপ্পড়টা খুব জোরে মেরেছিল। মামি ডাক দিল। আমি তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করে বললাম, আসতেছি। তারপর চোখ মুখ মুছে মামির কাছে গেলাম। জি মামি, বলেন। এ কি, তোমার গালে এমন দাগ কেন? আর তোমার চোখগুলো এত লাল হয়েছে কেন? কই কিছু না না তো মামি। দেখি নীলাও অবাক হয়ে তাকিয়েছে। মামি আসলে গালে মশা বসেছিল তো, তখন রাগ করে থাপ্পড় মেরেছিলাম, তাই মনে হয় দাগ হয়ে আছে। এইটা তুমি কাজ করছো? এইভাবে কেউ চর মারে কেউ নিজেকে? আরে বাদ দেন তো। আমি একজন গরিব বাবা মায়ের ছেলে। আমার কিছু হলে কিছু যায় আসে না। বলার সাথে সাথে মামি আর একটা থাপ্পড় দিয়ে দিল। চুপ বেয়াদব ছেলে, তুই জানোস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আরে মামি কাঁদেন কেন? তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। সরি মামি, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। আমার মাথায় হাত রেখে বল, তুই আর কখনো নিজেকে ছোট লোক গরিব বলবি না। ঠিক আছে, বলবো না। এসব দেখে নীলা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এখানে আমার তেমন কোনো বন্ধুও নাই, তাই সব সময় বাসায় একাই কাটাতে হয়। বিকেলবেলা একটু ছাদে গেলাম। বসে বসে ভাবছি কবেই গরিব ছোট লোকের খাতা থেকে নিজের নাম পরিবারের নাম মুছে ফেলতে পারবো। এমন সময় দেখি নীলা কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে ছাদে আসলো। আমি অন্যদিকে মন দিলাম। ওর কিছু কিছু কথা শোনা যাচ্ছিল। শোনো না বাবু, আমাকে বিয়ে করবে কবে? সত্যি বাবু? ঠিক আছে, আমি বাবাকে কালকেই তোমার কথা বলবো যে রাজ তোমার সাথে কথা বলতে চায়। ওকে বাবু, তাহলে এখন রাখি। ওকে বাই। এই, তুই ওখানে কেন? এমনি ভালো লাগছে তাই বসে আছি। আমি এখানে কথা বলছিলাম, এগুলো শুনতেছিলি তাই না? আর আমি তো তোর আগে আসছি ছাদে। চুপ। তুই জানোস আমি এই সময় ছাদে কথা বলতে আসবো, তাই আগেই এসে বসেছিলি। আরে আমি সত্যি বলছি, আমার ভালো লাগছিল না তাই এসে বসে আছি। ওকে, যা এখান থেকে। একটা কথা বলবো? চর খাওয়ার কথা মনে আছে? এটা তোর ভালোর জন্যই বলবো। কি বল? এই যে তুই রাজের সাথে সম্পর্ক করেছিস, এই রাজ ছেলেটা কিন্তু ভালো না। বলার সাথে সাথে আবার দুটা থাপ্পড়। তোর লজ্জা নাই? তোকে এত অপমান অবহেলা করি, তারপরও আমাকে রাগাস? আমি তো তোর জন্যই বললাম। তুই কে আমার ভালো মন্দ জ্ঞান দেওয়ার? আমি তোর ফুফাতো ভাই। চুপ ফকিন্নি, আবার ভাই? প্লিজ নীলা, এই ফকিন্নি কথাটা বলবি না। এটা শুনলে খুব কষ্ট লাগে। তাও তো তোর লজ্জা হয় না? বা আমার সাথে কথা বলস? তোর সাথে কথা না বললে তুই খুশি? তুই আমার সাথে কথা না বললে আমার থেকে খুশি আর কেউ হবে না। ওকে, তোর সাথে আর কখনো কথা বলবো না বলেই চলে আসলাম। তারপর থেকে আর নীলার সাথে কথা বলি না। ভার্সিটিতে গেলাম অনেক দিন পর। নীলার বান্ধবী মিম আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি নীলার জায়গায় আর কাউকে ভালোবাসতে পারবো না। গেট দিয়ে ঢোকার সাথে সাথে মিম আমার সামনে এসে দাঁড়ালো। এতদিন পর ভার্সিটি আসলে কেন? না এমনি। তুমি জানো না আমি তোমাকে না দেখলে পাগলের মতো হয়ে যাই। আমি দেখ, এসব বাদ দাও। আমি তোমাকে ভালোবাসি না। আমি তো ভালোবাসি। প্লিজ চলো না, একটু ওইদিকে হাঁটি। কিছু না বলে চলতে লাগলাম। হঠাৎ করে নীলা কোথা থেকে যেন সামনে এসে দাঁড়ালো। ভালোই তো, প্রথমে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চাইছিলি, ফেলতে পারিস নাই। এখন আমার বড়লোক বান্ধবীদের দিকে নজর দিয়েছিস। কিরে ছোট লোকের বাচ্চা, কথা বলস না কেন? চুপ। আর একটা বাজে কথাও বলবি না ওর নামে, ওকে? তোর এত জলে কেন ওর জন্য? কারণ আমি তামজিৎকে ভালোবাসি। ও তাই বুঝি। শোন, এই ছোট লোকের বাচ্চা তোকে ভালোবাসে না, শুধু বড়লোক হওয়ার জন্য তোকে কাজে লাগাবে, আর কিছু না। ছি ছি,
নিজের ফুফাতো ভাইয়ের সম্পর্কে তোর নিজের বিবেকে একটু বাধে না? কে ফুপাতো ভাই? ওর মতো ছোট লোক ধান্দাবাজ কখনো আমার ফুপাতো ভাই হতে পারে না। চুপ নীলা, তোমার 2 পায়ে ধরি, তুমি আর কিচ্ছু বলবে না। কেন? সত্যি কথা শুনতে খুব কষ্ট হয় তাই? হ্যাঁ, আমি ছোট লোক, গরিব, কিন্তু লোভী না। তুই লোভী, আর তোর মতো লোভী ছেলে আমি আর একটাও দেখি নাই। আমার তো মনে হয় তোর মতো লোভী ছেলে আমার ফুপুর পেটে হয় নাই, অন্য কারো সন্তান তুই। আমি আর সহ্য করতে না পেরে ঠাস করে 2 থাপ্পড় দিয়ে দিলাম। পুরা ভার্সিটি সবাই হা করে তাকিয়ে রইল। নীলা চুপচাপ ওখান থেকে চলে আসলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কার না এমন কষ্ট হবে যদি কারো জন্ম নিয়ে কেউ কিছু বলে? আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওই, তুমি কাঁদতেছো কেন? আমার না খুব কষ্ট হচ্ছে। আমি এটা কি করলাম? নীলাকে থাপ্পড় দিতে পারলাম আমি? তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার জায়গায় আমি হলে আরো কয়টা বেশি দিতাম। আমার কিছু ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। বাসায় একা থাকলে মন আরো বেশি খারাপ হবে। না, আমার মন খারাপ হলে আমি একাই থাকি। ওকে, যাও তাহলে। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। মনে মনে ভাবতে ভাবতে আসলাম বাসায় সবকিছু দিছে ভেঙে, কিন্তু বাসায় এসে দেখি সব ঠিকই আছে, সবকিছু স্বাভাবিক। আমি চুপচাপ রুমে চলে গেলাম। একটু পর নীলা আমার রুমে আসলো। আমি তো পুরাই অবাক। সরি প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা চাওয়া উচিত আমার। তুমি কেন যাচ্ছ? পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি আবার ওর কথা শুনে অবাক হলাম। আমি তো স্বপ্ন দেখছি না। একটা চিমটি কাটো তো। আউ, এত জোরে কেউ চিমটি দেয়? তুমিই তো দিতে বললে। তা আজকে হঠাৎ করে এত ভালো ব্যবহার, কাহিনী কি? সরি, আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো সুখী ব্যক্তি আর একটাও নাই। কেন এমন মনে হলো? আমি তো সবসময় এটাই চাইতাম, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমার সাথে কথা বলো, আমার সাথে মিলেমিশে থাকো। ও তাই? হ্যাঁ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বলবো না তোরে। কেন বলবি না আমাকে? চল নিচে যাই, আম্মুর সামনে চল, আম্মুর কাছে বলবো। ওকে। তারপর আমরা নিচে মামির কাছে এলাম। মামিও অবাক আমাদের দুজনকে একসাথে দেখে। কি ব্যাপার আজকে দুজনে একসাথে? কেন থাকতে পারি না নাকি? কেন পারবি না? তাহলে মা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। না, কানে কানে বলবো, না হলে তামজিৎ শুনে ফেলবে। আমি শুনলে কি হবে? না, আমি তোকে বলতে পারবো না। ওকে, আমাকেই বল। তারপর নীলা মামির কানে কি যেন ফিসফিস করে বলল। মনে হচ্ছে মামি কথাটা শুনে মহা খুশি। আমাকে কেউ বলো না প্লিজ। চুপ, এটা আমার আর আমার আম্মুর পার্সোনাল ম্যাটার, তুই শুনবি কেন? তাহলে আমাকে রুমে ডেকে আনলে কেন? এই এমনি। তামজিৎ, তোমার আব্বু আম্মুকে কালকেই ঢাকায় আসতে বলো। কেন মামি? মুখে মুখে কথা বলে যাও, যা বলছি তাই করো। ওকে। তারপর আমি রুমে এসে বাসায় ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আব্বাজান, ভালো আছি। মা, মাহিমার তুয়া কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার মামা মামি আর নীলা কেমন আছে? জি আব্বাজান, ভালো আছে। আমি আসলে আব্বাজান একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বল। কালকে তোমাকে আর আম্মুকে মামি ঢাকায় আসতে বলেছে। কেন? আমি জানি না, কালকে আসলেই জানতে পারবে। ঠিক আছে, কালকেই চলে আসবো। ওকে, রাখি তাহলে। ভালো থাকবেন। ওকে। তারপর একটু ঘুম দিলাম। বিকেলবেলা নীলার ডাকে ঘুম ভাঙলো। ওঠ, সন্ধ্যা হয়ে আসলো, এখনো ঘুমাস? না, একটু খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ও চল, ছাদে যাব। হঠাৎ নীলার এমন পরিবর্তন দেখে সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। ওই কি হলো? দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে তারপর ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়ালাম, কেউ কোনো কথা বলছি না। ব্যস্ত শহরটা কত সুন্দর, তাই না? তবে গ্রামের মতো না। তাই বুঝি, গ্রাম আরো সুন্দর। হ্যাঁ, গ্রাম অনেক অনেক সুন্দর, যার ফসলে ভরা মাঠের দিকে তাকালে ভুলে যায় সব দুঃখ কষ্ট। তাহলে একবার গ্রামে নিয়ে গেলি না কেন? তুই গেলে তো নিয়ে যেতাম। হ্যাঁ আমি যাব, নিয়ে যাবি? হ্যাঁ। তোমার হাতটা ধরি। কেন কেন? যা, ধরবো না। হ্যাঁ, কেন কেন? কেন কেন? তোর মাথা। ধর আমার হাত। না, ধরবো না। তুই না বললি ধরবি? তখন ধরতে চাইছিলাম, তুই ধরতে দেস নাই। এখন তো ধরতে বলেছি, ধর। না, এখন মনে চাচ্ছে না। রাগ হয়েছে বুঝি?
জানি না। আরে বল না। আমি পেছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাস? তুই আমার হাত ধরলি কেন? তুই চলে যাচ্ছিস তাই? যখন জামাইয়ের সাথে হাত ধরে একেবারে চলে যাব তখন কি করবি? চুপ হয়ে গেলাম। কিরে চুপ হয়ে গেলি কেন? তখন আর কি করব, কিছুই তো করার নাই। তোর হাত ধরে থাকার যোগ্যতা তো আমার নাই। আমার হাত ধরার যোগ্যতা যেহেতু নাই, তাহলে এখন ধরলি কেন বল? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। ঠাস করে দেব না একটা, ভাবলো তাই না? আমি কি ভাব নিলাম? তুই নিজেই তো বলেছিলে আমার কোনো যোগ্যতা নাই। বলেছিলাম, এখন তো বলি নাই। তা বলস নাই। তাহলে এত বেশি কথা বলস কেন? ঠিক আছে, আর বলবো না। ওকে। ও আরেকটা কথা, কালকে থেকে যদি তোকে ওই মিমের আশেপাশে দেখি, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কেন যাব না? মিম আমাকে ভালোবাসে। চুপ। ভালোবাসার কথা বলে গলা টিপে মেরে ফেলবো তোকে। কেন, তুই যে রাজকে ভালোবাসুস, আমি কিছু বলি নাকি? ঠিক আছে, আমি আর রাজের সাথে কথা বলবো না। কেন, আমি কে যার জন্য তুই তোর ভালোবাসার মানুষের সাথে কথা বলবি না? এত কিছু বলতে পারবো না। ওকে। আসলে মিম মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমার কলার ধরে মিম ভালোবাসে, আর আমি কি করি? তোর মাথায় বাড়ি দেই। তাই করস, সারাদিন শুধু অপমান করস, আর কিছু বললেই থাপ্পড় দেস। নীলা রেগে বেগুন হয়ে গেছে। আমি তোকে মারি তাই না? দাঁড়া। কথাটা বলেই একটা লাঠি হাতে নিয়ে মাথায় দিল বাড়ি। হ্যাঁ, তারপর আর কিছু জানি না। নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। এ কি, নীলা আমার বুকে শুয়ে আছে। এই অবস্থায় নীলাকে খুবই সুন্দর লাগতেছে। মন চাচ্ছে কপালে একটা চুমু দেই। যেই ভাবা সেই কাজ করতে গেলাম, কিন্তু মাথাটা তুলতে যাব, পারলাম না। মাথায় প্রচণ্ড ব্যথা। মাথায় হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা, তার মানে মাথা ফাটছে। কি মেরে বাবা, সত্যি সত্যি মাথায় বাড়ি মারছে। প্রচণ্ড জোরে হিসু পাইছে। কি করি? নীলাকে বুক থেকে সরাতে চাইলাম, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওই নীলা উঠ, ওই নীলা উঠ না প্লিজ, না হলে আমি শেষ। প্লিজ উঠ, না হলে আমি গেলাম। জোরে করে দিলাম ধাক্কা, ঠাস করে নিচে পড়ে গেল। ও মা গো, আমি গেলাম গো। দৌড়ে টয়লেটে চলে গেলাম। এসে দেখে নীলা রাগে অজগরের মতো ফুঁসতেছে। না, এখন ভাব না ধরলে রক্ষে নেই। ও মা গো, কি ব্যথা! উফ, ভূত ভূত! ওই চুপ। একদম চুপ। কোথায় ভূত? তো তুই এত রাতে আমার রুমে কেন? সারা রাত তোর রুমে ছিলাম, আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? কই, আমি তো কাউকে ফেলাইনি। আমি জানি তুই সব কিছু জেনেও না জানার ভান করতেছিস, আর তুই প্রতিশোধ নিয়েছিস। আমি কোনো প্রতিশোধ নেইনি, আমার প্রচুর হিসু পাইছিল তাই তাড়াতাড়ি চলে গেছি। আর তখন তো তোকে দেখলাম না আমি। দেখবি কেমনে তোর চোখ থাকে আকাশে। চুপ থাক, তোর ডায়লগ শোনার টাইম নাই আমার, ঘুম পাচ্ছে। ও, এখন যদি মিম পেঁচাল পারতো খুব মজা লাগতো তাই না? আমি কারো কথাই শুনতে চাই না, আমি ঘুমাই। বলেই শুয়ে পড়লাম, দেখি নীলাও খাটে আসলো। তুই খাটে আসলি কেন? ঘুমাবো তাই। না, তুই আমার সাথে ঘুমাবি না। কেন? আর এতক্ষণ তোর সাথেই ছিলাম। কি? হ্যাঁ। আল্লাহ, তুমি জানো আমার সাথে কি কি করেছে? ওই চুপ শয়তান। তুই তো আমার ইজ্জতে হাত দেস নাই। ও আল্লাহ, এই ছেলের দেখছি মুখে কোনো কথাই আটকায় না। কেন, আমি তো সত্যি কথাই বলেছি। উফ! ওই কাদস কেন? তুই আমার বউয়ের সম্পদ এইভাবে নষ্ট করলি। আল্লাহ, কিভাবে এই ছেলেকে বোঝাবো আমি ওর শরীরে একটুও ধরি নাই। চুপ, আমি দেখেছি তুই আমার বুকের উপর ঘুমিয়েছিলি। কি? তুই দেখেই আমাকে ফেলেছিস? না না, মানে তা না। চুপ, আমি সব বুঝে ফেলেছি। শোধ হয়ে গেছে। কি শোধ হয়েছে? তুই আমার মাথা ফাটিয়েছিস, আমি তোকে ফেলে দিছি। শোধ। তুই সুস্থ না, এজন্য মারলাম না, না হলে তোকে এমন মারতাম বাপের নাম ভুলিয়ে দিতাম। হয়েছে, আর চাপা দিতে হবে না। কি? আমি চাপা মারি? না না, আমি চাপা মারি। এবার আমি ঘুমোতে পারি। ওকে, যা ঘুমা। ওকে, আর খবরদার আমার এই দিকে আসবি না। ওকে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখে আবারও নীলা আমার বুকে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। ও, আর একটু ঘুমাই। ঘুমাও, কোনো সমস্যা নেই, আমাকে ছাড়ো, আমি যাই। না। ওই, আমি কি তোর জামাই নাকি তুই আমাকে এভাবে ধরে ঘুমাবি? কি? কেন, হলে কি সমস্যা নাকি? হ্যাঁ, তোর মতো ডাইনি বউ লাগবে না আমার। লাফ দিয়ে উঠে গেল। কি আমি ডাইনি? আমি জানি এটা বললে তুই উঠে যাবি, এই জন্যই বলেছি যা, এবার ফ্রেশ হয়ে নে। কলেজে তো যাওয়া যাবেই না। এইটার শোধ পরে নেব।
বলেই নীলা ফ্রেশ হয়ে চলে গেল। বিশ্বাসই হয় না নীলা এত তাড়াতাড়ি এতটা ভালো হয়ে যাবে, আমার সাথে এত ভালো ব্যবহার করবে। তারপর আমিও ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। খাবার টেবিলে মামি জিজ্ঞেস করলো কালকে কি হয়েছিল আর আমার মাথা কিভাবে ফাটলো। আমি নীলার দিকে তাকালাম, দেখলাম নীলার মুখটা শুকিয়ে গেছে ভয় পেয়ে। যদি আমি বলে দিই তাই। কি হয়েছে বলো। আসলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কে যেন পেছন থেকে মাথায় বাড়ি মারলো। তারপর কি হয়েছে জানি না, জ্ঞান আসার পর দেখি আমি রুমে। কে মেরেছে দেখতে পাওনি তাহলে? না মামি, দেখতে পেলে তো ডাইনি হোক বা শাকচুন্নি ধরে এমন কেলাতাম সারা জীবন মনে রাখতো। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীলাও দেখে আমার পেছন পেছন অজগরের মতো রাগে ফুঁসতে ফুঁসতে আসতেছে। আমি জানি এখন কাল নাগিন একটা ঝড় তুলবে, তাই আমি আগে থেকেই ঝড়ের মোকাবেলার প্রস্তুতি নিলাম। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। এই আমি ডাইনি, আমি শাকচুন্নি। না, তুই তো রাজের বউ, ডাইনি হতে যাবি কেন? এখানে রাজ আসলো কোথা থেকে? কেন, যা সত্যি তাই তো বললাম। না, এটা সত্যি না। আমি তোকে বিয়ে করব। আমি তো বিয়ে করব না। কেন? মিম আমাকে ভালোবাসে, মিমকে বিয়ে করব আমি। ও, তার মানে আমি তোকে ভালোবাসি না? কেন, তুই তো রাজকে ভালোবাসিস, আমাকে তো না। দেখি নীলার মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে। একটু পর মামির ডাক শুনলাম। ওই তামজিদ, ওই নীলা, কই তোরা? দেখ কে এসেছে। কেমন আছো আব্বু আম্মু? ভালো, তুমি কেমন আছো নীল? ভালো। আব্বু, তোমাদের আসতে তো কোনো সমস্যা হয়নি? পড়ালেখা কেমন হচ্ছে মামুনি? জি ফুপি, ভালো। ঠিক আছে, আপনারা ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করছি। তারপর আব্বু আম্মু ফ্রেশ হতে চলে গেল। আমার মাথা রাগে গরম হয়ে গেল। একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি, আর আমার মাথা ফেটে গেছে সেটার দিকে কোনো নজরই নেই। নীলা মনে হয় আমার রাগটা বুঝতে পারলো, এই জন্য আমাকে চোখ মেরে বলল, খুব হিংসা হয়, আমার মতো হতে চাও? তোর মতো কখনো হব না আমি, বলে চলে আসলাম সেখান থেকে। 30 মিনিট পর নীলা আমাকে ডেকে নিয়ে গেল। ওই চল, নিচে সবাই তোকে ডাকতেছে। কেন? এখন আমাকে ডাকবে কেন? তোকে দিয়ে হয় না? চল, যেতে বলছে না? না, আমি যাব না। যা বলে দে। কি বললি, যাবি না? মাথায় আর একটা বাড়ি খাবি নাকি? না না, যাচ্ছি। আর এক বাড়ি গেলে আমি হয়তো মরেই যাব, তাই জানের ভয়ে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই একসাথে, মামা মামি আব্বু আম্মু সবাই। আমাকে ডাকা হয়েছে? হ্যাঁ। কেন? তোমাকে ফাঁসিতে ঝুলাবো তাই। না, আমি এক্ষুনি মরতে চাই না। চুপ, তুই নাকি নীলাকে ভালোবাসিস? কে বলছে? আমি তোর কাছে জিজ্ঞাসা করেছি, বল। আমি ভালোবাসলে কি হবে? নীলা তো বাসে না। বিয়ে করবে নীলাকে? কিভাবে? সেটা তো সম্ভব না। তুমি করবে নাকি তাই বলো। হ্যাঁ হ্যাঁ বলার সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে গালে পাপ্পি দিল সবার সামনে। এই নীলা, তোর কি লজ্জা শরম কিছু নাই নাকি? সবার সামনে এভাবে পাপ্পি দেয় নাকি? লজ্জায় আমার মুখটাই লাল হয়ে গেছে। আরো মেয়ে হয়ে কি করে এটা পারলো? তাহলে তো হলোই, তাহলে বিয়ে কতদিন পর হবে? ওদের পড়ালেখা শেষ হোক তারপর। না, বিয়ে হয়নি, হবে। এখনই হবে মানে? বাবা, আমি চাই বিয়েটা 2-1 দিনের ভেতরেই হয়ে যাক। কিন্তু কোনো কিন্তু না আব্বু, আমি যা বলছি তা না হলে আমি বিয়ে করব না। ঠিক আছে, কালকেই বিয়ে হবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে হবে? কোনো হবে, এখন শুধু বিয়ে হবে, পরে সব কিছু হবে। আর কিছু বললাম না। তারপরের দিন বিয়েটা হয়ে গেল। এখন আমি বাসর ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, জানি না কি হবে। অবশেষে বুকে সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। নীলা আমাকে দেখেই বলে উঠল, ওয়েলকাম মিস্টার তামজিদ। ওই, আমি এখন তোমার স্বামী, এখন নাম ধরে ডাকা যাবে না। কে আমার স্বামী? কেন আমি? তুই আমার স্বামী, মাই ফুট। তুই এতটা বোকা আমি কখনো ভাবতেই পারিনি। কেন, আমি কি করেছি? তুই ভাবলি কি করে আমি ভার্সিটির সবার সামনে চর খেয়ে অপমান হয়ে তার প্রতিশোধ না নিয়ে ভালো হয়ে যাব? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। এই বিয়েটা করেছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। এখন থেকে প্রতিনিয়ত তোকে তিলে তিলে কষ্ট দেব। দেখো, মজা করা বাদ দাও। আমি কেন তোর সাথে মজা করতে যাব? আর তুই ভাবলি কিভাবে তোর মতো ফকিন্নির পোলারে আমি স্বামী হিসেবে মেনে নেব এত সহজে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? বললাম না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে আমি অপমান আর আমাকে চর্দার প্রতিশোধ নেব। কথাগুলো শুনে আমার খুবই কষ্ট হতে লাগলো। সত্যি মেয়েদের বোঝা খুবই কঠিন। খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হয়েছিল সেই দিন। আমি চাই তুই সব সময় এইভাবেই কষ্ট পাস। আমি আর কিছু না বলে ব্যালকনিতে চলে আসলাম। আমার খুবই খারাপ লাগতেছে। নীলা আমার সাথে এত অভিনয় করলো, আমি একটু বুঝলাম না। ওর পাতা ফাঁদে পা দিলাম, কিছু করার নাই।
বসে বসে এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে আমিও জানি না। সারা রাত একটু ঘুম হয়নি। দেখি মামি ডাকতেছে, ওই নীলা উঠ, ভাসিটি যাবি না? ওই নীলা উঠো, সকাল হয়ে গেছে। মামি ডাকতেছে। না আমি উঠবো না, যা এখান থেকে। আমি নীলার হাত ধরে টেনে তুললাম। যা, দরজা খুলে দাও, মামি ডাকতেছে। চুপচাপ দরজা খুলে দিল। যা ফ্রেশ হয়ে আসো দুজনে, তারপর খেতে আয়। যাও, আমি তামজিৎকে নিয়ে আসতেছি। ওকে। মামি চলে গেল। নীলা এসে ঠাস করে থাপ্পড় মারলো। তো সাহস তো কম না, তুই আমার শরীরে টাচ করস। আমি কি করলাম? তুই আমার হাত ধরে টেনে তুললি কেন? আরে মামি ডাকতেছিল, তুমি উঠতেছিলে না, তাই তো টেনে তুলেছি। চুপ, ছোট লোকের বাচ্চা, এই সুযোগে আমার শরীরে টাচ করছস। ছোট লোকের বাচ্চা কথাটা না বললে খুশি হতাম। কেন, সত্যি কথা বললে খুব কষ্ট হয় তাই না? বড়লোক হওয়ার খুব শখ তাই না? না, তোমার মতো বড় লোক হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, যে মানুষকে কখনো ভালোবাসতে জানে না, নিজের জেদ ছাড়া আর কিছু বুঝে না। আসল ছোট লোক তো তুমি। তোমার মতো নিচু মনের মানুষ আমি আর একটাও দেখি নাই। বলার সাথে সাথে আরো দুটো থাপ্পড়। এখন সত্যি কথা শুনে খুব কষ্ট হয়, তাই আমারও কষ্ট হয় যখন ছোট লোক বলে সবার সামনে অপমান করো। আজকে থেকে আরো অনেক বেশি শুরু করব। আমাকে থাপ্পড় দেওয়ার জন্য তোকে এত এত কষ্ট দেব, কল্পনাও করতে পারবি না। আর যদি এই সব কথা বাসার কাউকে বলস তাহলে তোর এমন হাল করব, বুঝতেই পারছস কি করতে পারি। ঠিক আছে, আমিও দেখাবো আমি কি করতে পারি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নীলা এসে আমার পাশে বসলো, আমাকে খাবার বেড়ে দিল। এখন সবার সাথে হাসি মুখেই কথা বলছে। বাহ, অভিনয়টা ভালোই করতে পারো, নাম্বার 1 অভিনেত্রী। চুপচাপ বসে রইলাম। কি ব্যাপার তামজিৎ, খাচ্ছ না কেন? ও, খাচ্ছি তো। কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না। ও, আজকে ভার্সিটি যাবে নাকি? হ্যাঁ, আমি যাব। আমি কি থাকবো নাকি বাসায়? কেন আজকে কেন ভার্সিটিতে যাবে? না মামা, আমাকে যেতেই হবে। নীলা বাসায় থাক, আমি একা যাব। মানে আমি যাব না কেন, আমিও যাব। ওকে। আমি খাবার খেয়ে রুমে চলে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হতে লাগলাম যাতে নীলার সাথে যেতে না হয়, কিন্তু সেই বিপদটাই হলো। কি ব্যাপার, আমাকে রেখে যাওয়ার মতলব নাকি? আমি চুপচাপ বেরিয়ে আসলাম। নীলা আমার পেছন পেছন এসে মামাকে বলল, তোমার ভাগিনা আজকে অন্য একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, তাই আমাকে সাথে নিয়ে যাবে না। না মামা, সব মিথ্যে কথা। আমার লেট হয়ে যাচ্ছে, তাই চলে যাচ্ছি। দেখছো, বউয়ের থেকে তার কাছ থেকে সময়ের মূল্য বেশি। তামজিদ, তুমি ঠিক কাজ করছো। বউয়ের থেকে সময়ের মূল্য সবসময় বেশি দিবে, তাহলে জীবনে বড় হতে পারবে। ও, কেউ আমাকে ভালোবাসে না। বাবা প্লিজ একটু লেট করে ওর সাথে নিয়ে যাও। কিন্তু মামা। কোনো কিন্তু না, প্লিজ আমার কথাটা রাখো। ওকে, আমি 5 মিনিট দাঁড়াচ্ছি। ওকে। তারপর 10 মিনিট পর আসলো। কিছুই বললাম না, চুপচাপ গেলাম, রিক্সা করে গেলাম। যাওয়ার সাথে সাথে মিম সামনে হাজির। আজকে এত লেট কেন? আমি কিছু বলার আগেই নীলা বলে ফেললো, তোকে সব কিছুর হিসাব দিতে হবে নাকি? আমি তোর সাথে কথা বলছি না, সো তুই এখানে নাক না গলারে খুশি হব। ও, আমার স্বামীর সাথে তুমি লুটুর পুটুর করবে, আমি কিছু বলবো না তাই না? তোর কথা শুনে হাসি পায়। যাকে 2 চোখে দেখতে পারে না, উঠতে বসতে অপমান করে, তাকে স্বামী বলতে তোর লজ্জা লাগে না? স্বামী মানে বুঝিস তুই কি? তোর কাছে শিখতে হবে নাকি আমার স্বামী মানে? আমার কাছে তুই কি শিখবি? বাবা মার কাছে এই কিছু শিখতে পারিস নাই? চুপ, আমার বাবা মায়ের নামে একদম বাজে কথা বলবি না। আমার খুব খারাপ লাগে যে তোর বাবা মা এত ভালো মানুষ হয়ে তোর মতো একটা জানোয়ার মেয়ে কিভাবে জন্ম দিল, যে মানুষের দুঃখ কষ্ট বোঝে না, মানুষের নরম জায়গায় আঘাত করে। চুপ। খুব কষ্ট হয় তাই সত্যি কথা শুনলে। প্লিজ মিম চুপ থাকো। আসলে ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। কপাল খারাপ থাকলে যা হয় তাই হয়েছে। আমি যদি তোমার জায়গায় হতাম, আমি রিক্সা চালিয়ে খেতাম, তবু ওর মতো মেয়ের অপমান সহ্য করতাম না। আমি খেয়াল করলাম নীলার চোখে পানি এসে গেছে। মিম, তুমি এখান থেকে একটু যাও প্লিজ। ওকে। আমি মিমের হয়ে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। বলার সাথে সাথে ঠাস করে 7-8টা থাপ্পড় দিল। আমার গালটা মনে হচ্ছে ফেটে গেছে। আজকে তোর জন্য আমাকে ওর মতো মেয়ে এত অপমান করলো, এর ফল খুব খারাপ হবে, মনে রাখিস, খুব খারাপ হবে। বলেই চলে গেল। আমি গালে হাত দিয়ে সেখানেই বসে পড়লাম। আমার বন্ধু সায়ন এসে বলল, দোস্ত, ও মানুষ নাকি পশু? পশুরও তো মায়া দয়া আছে, ওর তো তাও নাই। ও পশুর থেকেও খারাপ। এইভাবে কাউকে কেউ চড় মারে? কি রে, কিছু বলস না কেন? একটু চুপ থাক, আমার ভালো লাগছে না। ওকে, এখন কি করবি বল? ক্লাস করবি নাকি এখানেই বসে থাকবি? জানি না,
শোন, তোর জায়গা যদি আমি হতাম না, ওর মতো মামাতো বোন গলা টিপে মেরে ফেলতাম। ও তো একটা পশু। ওর মতো মামাতো বোন না থাকলেও চলবে। প্লিজ আমাকে একটু চুপচাপ একা থাকতে দে। ওকে, তুই একাই থাক, আমি গেলাম। আমি একাই বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমি পুরো শক খেলাম। তামজিদ, এতক্ষণ কোথায় ছিলে? কেন, ভার্সিটি গিয়েছিলাম। মিমকে? আমার ডিপার্টমেন্টে পড়ে। তোমার সাথে মিমের কি সম্পর্ক? মিম আমার ভালো বন্ধু। সব মিথ্যা কথা। নীলার সাথে ওর অন্য সম্পর্ক আছে। তুমি নাকি ইউনিভার্সিটিতে গিয়ে নীলার সাথে না থেকে মিমের সাথে থাকো, আর নীলা কিছু বললেই ওই মেয়েটা নীলাকে অপমান করে, আর তুমি কিছুই বলো না। মামি, আপনি সত্যিটা কি সেটা আগে জানেন, তারপর আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমি কিছু জানতে চাই না। আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সবসময় আগলে রাখতাম, আর আজ তুমি আমাদের সাথে এমন করছো কেন? নীলা তোমাকে ভালোবাসে না? তাহলে কেন তুমি অন্য মেয়ের সাথে সময় কাটাবে? মামি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। প্লিজ আগে আমার কথাগুলো শুনেন, তারপর যা খুশি বলবেন, আর যা শাস্তি মাথা পেতে নেব। অনেক শুনেছি, আর কিছু শুনতে হবে না, যাও এখান থেকে। মামি চলে গেল। আমি চুপচাপ রুমে এসে পড়লাম। নীলাও আসলো আমার পেছন পেছন। তুই এতটা নিচে নামবি আমি কখনো কল্পনাও করি নাই। এখন তো মাত্র শুরু করেছি। তোকে ওই দিনের চরটার জন্য সারা জীবন তোকে পস্তাতে হবে, ঠিক এইভাবে। ভুল আমি করেছি, শাস্তিটা আমাকে দে। কিন্তু মামিকে কেন কষ্ট দিলে আজকে? আমি আগেই বলেছিলাম ওই মেয়ের সাথে যেন তোকে না দেখি। মিশলে তোর সমস্যা কোথায়? আমাকে তো ভালোবাসোস না, আবার স্বামী হিসেবে মানুষ না। তাহলে আমি যা মনে হয় তাই করি, তাতে তোর কি? তোকে তোর মতো করে চলতে দিলে যে আমি প্রতিশোধ না হবে না? প্রতিশোধের নেশাই একদিন তোমাকে খুব কাঁদাবে, মনে রেখো। কাঁদবে তো তুমি, আমি শুধু তাকিয়ে দেখবো সেই কষ্ট। আচ্ছা, কি করলে তুমি শান্তি হবে বলো, আমি তাই করব। তবু আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও প্লিজ। তুই আমাকে সেদিন ভার্সিটির সবার সামনে যেভাবে থাপ্পড় মেরেছিলি, তার প্রতিশোধ আমি প্রতিদিন নেব, তাহলেই আমার শান্তি। আর যদি এই বাসা ছেড়ে চলে যাই তাহলে? বাবা, ভার্সিটি ছাড়ার কথা কল্পনাও করিস না। তাহলে তোর এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি সবকিছু বলে দেব মামাকে। এখন কেউ তোর কথা বিশ্বাস করবে না, কারণ আমি আগে সবার মাথায় ঢুকিয়ে দিছি তুই অন্য মেয়ের সাথে মেলামেশা করস। এখন তোকে কেউ বিশ্বাস করবে না। ওকে, ভালো। বলে আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। শুনেছি সিগারেট খেলে টেনশন কমে, কষ্ট কমে, তাই দোকান গিয়ে সিগারেট কিনে নিলাম 1 প্যাকেট। তারপর বাসায় চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ করে ঠাস করে খাট থেকে নিচে পড়ে গেলাম। পড়ে অনেক ব্যথা পেলাম। তাকিয়ে দেখি নীলা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্যথায় আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না। তোর সাহস তো কম না, তুই বিছানায় শুয়ে আছিস। মানে? বিছানায় ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? নিচে ঘুমাবি, বিছানায় শুধু আমি একা ঘুমাবো। সেটা তো ভালোভাবে বললেই হতো। এভাবে কেউ ফেলে দেয় নাকি? ফালিয়েছি, বেশ করেছি। তুই মরলে আরো খুশি হতাম। আমি বুঝলাম এই মেয়ের সাথে যত কথা বলবো তাতে অপমান হতে হবে। তাই চুপচাপ উঠে ছাদে চলে গেলাম। ছাদের এক কোণায় বসে চোখের পানি ফেলতে লাগলাম। তারপর আর সারাদিন ছাদ থেকে নামলাম না। একের পর এক সিগারেট খেতে লাগলাম। যেহেতু প্রথম, তাই অনেক কষ্ট হয়েছে সিগারেটগুলো খেয়ে। রাত 10টা বেজে গেছে কখন বুঝতেই পারি নাই। একটু পর দেখি মামি ছাদে আসলো। তুমি এত রাত করে ছাদে কেন একা বসে আছো? না, এমনি ছাদে ভালো লাগছিল তাই বসেছিলাম। ঠিক আছে, আসো, খাবার খাবে? না মামি, আপনি যান, আমি খাবো না। কেন? না, খিদে নেই তাই। খিদে নেই মানে? আসো, খাবে? আপনি যান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসো। তারপর আমি নিচে চলে আসলাম। খাবার টেবিলে বসলাম কিন্তু কিছু খেলাম না। কি ব্যাপার, কিছু খাচ্ছ না যে? না, আসলে পেটে খিদে নাই তো, আর খেতে মন চাচ্ছে না। খিদে নাই তো আগে বললেই পারতে, তাহলে তো খাবারগুলো নষ্ট হতো। ওই চুপ, ও আগেই না করেছিল, আমি জোর করে নিয়ে এসেছি। এক কাজ করো, যেটুকু খেতে পারো খাও। না মামি, আমি একটুও খেতে পারবো না। ওকে, তাহলে না খেলে। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। সিগারেট খাওয়া আমার একদম পছন্দ না, ওকে? এরপর যেন কখনো সিগারেট হাতে না দেখি। কি বলছি কথা কানা যায় না? আমি কিছু বলেছি, তার উত্তর চাই। আমার কোনো কিছু কারো ভালো লাগুক বা না লাগুক, তাতে আমার কিছু যায় আসে না। তার মানে সিগারেট খাবি, তাই তো? হ্যাঁ, খাবো। আমি এক্ষুনি আব্বুকে বলে দিব। যা বলে দে। আর কতদিন তোর বাপের ভয় দেখাবি? তোদের বাসায় থাকি, খাই, তার জন্য আমি নিজে থেকে কিছুই করতে পারবো না নাকি? আমি একটা মানুষ, পশু না। আর একজন মানুষ কখনো পশুর মতো করে বাঁচতে পারে না। আজকে থেকে তুই যত অপমান করতে পারিস করিস,
কিছুই বলবো না। সিগারেট খেলে আমার রুমে থাকতে পারবি না। ওকে, থাকবো না রুমে, তাও তুই শান্তিতে থাক। বলেই চলে আসলাম ছাদে। সারা রাত ছাদের এক কোণায় বসে কাটিয়ে দিলাম। সারা রাত চোখে কোনো ঘুম নাই। সকালবেলা মামি ছাদে এসে আমাকে দেখে বলল, তুমি এত সকালে ছাদে কেন? এমনি আসলাম, অনেক দিন ধরে সকালে ঘুম থেকে উঠি না তো, তাই আর কি। ও ভালো, সকালে ঘুম থেকে ওঠা তো স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, এখন থেকে সবসময় সকালে উঠবো। ওকে ভালো, তুমি থাকো তাহলে আমি যাই। ওকে। তারপর ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম। আজকেও মিম আসলো সামনে। কেমন আছো? ভালোই, তুমি? এই তো। তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? কই চোখের নিচে কালো হয়ে গেছে, মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কই আমি তো বুঝলাম না। তুমি আবার বুঝি? সত্যি আমি কিছুই বুঝি না, বোঝার ক্ষমতা আমার নাই। যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে হয়তো আজকে এই দিনগুলো দেখতে হতো না। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? না, কিছু না। না বললেই হলো, আমি সব বুঝি। কিছু একটা অবশ্যই হয়েছে। কি হয়েছে সেটা বলো। ওই নীলা আসতেছে, তুমি প্লিজ চলে যাও। কেন? নীলা কি বাঘ না অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী যে ওরা দেখে চলে যেতে হবে? নীলা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। তুমি এত কথা না বলে প্লিজ যাও তো। না, আমি যাব না, দেখি ও কি করতে পারে। যদি তুমি এখান থেকে না যাও তাহলে আজকেই তোমার সাথে আমার শেষ কথা। মানে? হ্যাঁ। ওকে, আমি যাচ্ছি। মিম চলে গেল, আমি একাই বসে রইলাম। নীলা আসলো। কি রে ফকিন্নির বাচ্চা, আজকে তোর প্রেমিকা আসে নাই? আমার প্রেমিকার খবর না রেখে নিজের প্রেমিকের খবর রাখো। তোর কাছে শুনে খবর রাখতে হবে নাকি? আমি সব সময় খবর রাখি। এত খবর রাখো, এজন্যই তো অন্য মেয়ের সাথে সময় কাটাই। খবরদার রাজের নামে আর একটা বাজে কথা বললে তোর জীবন আমি শেষ করে দিব। বাব্বা অসাধারণ মানুষ। সত্যি কথা বলে তার বিনিময়ে যে থাপ্পড় হয়, তার আজকে তা প্রমাণ দেখলাম। কোনটা সত্যি? আমার বিএফ খারাপ, অন্য মেয়ের সাথে সময় কাটায়, এটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আমি বিশ্বাস করি না এই সব কথা। ওকে, আমি প্রমাণ দেব। প্রমাণ দেখে নিজেকে সামলাতে পারবি তো? ওকে, প্রমাণ দেখা। আমি জানি পারবি না। ওকে, আমার সাথে আয়। কোথায়? আমার সাথে আয়। তারপর আমিও গেলাম ওদের সাথে। মিম আমাদের ভার্সিটি পেছনে নিয়ে গেল। দেখ তো চিনতে পারিস কিনা ছেলেটাকে। রাজ এখানে ওই মেয়ের সাথে এখানে কি করছে? কি করছে নিজে জিজ্ঞাসা কর। ওকে। তারপর নীলা রাজের কাছে গেল। রাজ? নীলা, তুমি এখানে? আমি এখানে। এই মেয়েটা কে আর তুমি এই মেয়ের সাথে কি করো? তোমার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। মানে? ঠিক আছে, শোনো। ও হচ্ছে নুসরাত। আমার পরিবার থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। কি? তাহলে আমি কে আর আমার কি হবে? তোমার কি হবে? তুমি বিয়ে করেছো, স্বামীর সাথে সুখে সংসার করবে। আর কি করবে? চুপ চিটার, তোর জন্য আমি এখনো তামজিদকে স্বামী হিসেবে মানি নাই। আমি চিটার? চিটার তুই আমার সাথে চিটারি করে তামজিদকে বিয়ে করেছিস, এখন ওরে ছেড়ে আমার কাছে আসতেছিস? তুই একটা নষ্টা মেয়ে। আর কি বললি তুই? স্বামী হিসেবে মানুষ না? 1 বছর বিছানার রাতের পর রাত কাটিয়েছিস, আর তোদের মাঝে কিছু হয় নাই, আমি এটা মেনে নেব? ভাবলি কিভাবে? আমি বাচ্চা নাকি? তুই আমার সামনে তোর ওই পাপি মুখ দেখাবি না, যা। ঠাস করে 5-6টা থাপ্পড় মারলো। হ্যাঁ আমি পাপী, তোর মতো ছেলেকে ভালোবেসে আমি পাপী হয়েছি। দিনের পর দিন একজন ভালো মানুষকে অপমান করেছি। তোর মতো নিচু মনের ছেলেকে বিশ্বাস করে নিজের স্বামীকে তার অধিকার না দিয়ে আমি পাপ করেছি, যে পাপ আল্লাহ ক্ষমা করবে না। রাজ, এই মেয়ে এসব কি বলছে? বাদ দাও তো এইসব মেয়েদের কথা। এরা টাকা দেখে শুধু, টাকা যার এইসব মেয়েরা তার। চল এখান থেকে। রাজা নুসরাত চলে গেল। নীলা সেখানেই বসে পড়ল, অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আমি কাছে যেতে চাইলাম, মিম যেতে দিল না। না, একটু বুঝতে দাও, কষ্ট নামক জিনিসটা কত ভয়ঙ্কর। কিন্তু কোনো কিন্তু না। ওকে, তারপর চলে আসলাম বাসায়। নীলাও চলে এসেছে। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। একদম সন্ধ্যায় ফিরলাম বাসায়। এসে একটু পড়ালেখা করে রাতের খাবার খেয়ে ছাদে চলে গেলাম। নীলার আমাকে রুমে রাখবে না। ছাদে গিয়ে প্রতিদিনের মতো আজকেও এক কোণায় বসে সিগারেট খাচ্ছি আর আকাশের তারা দেখছি। ভালোই লাগে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে তারা দেখতে। এমন সময় নীলা আসলো ছাদে, আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে আমি আমার মতো সিগারেট খেতে লাগলাম। এখানে কি করছো? দেখতেই তো পারছো। ওকে, রুমে চলো। কেন? ঘুমাবে না? হ্যাঁ। তাহলে চলো। আমার ঘুমের স্থান রুমে না, এই খোলা আকাশের নিচে।
সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। না, তুমি একদমই ঠিক করেছো। আমি তোমাকে কি দিতে পারবো? আমার না আছে কোনো টাকা, না আছে কোনো সম্পদ। এখনো রাগ করে থাকবে? আমার তো কোনো রাগ নেই, আর আমার মার তো কেউ নেই, তাহলে আমি কার উপর রাগ দেখবো? ওকে, আমিও আজকে থেকে এই ছাদেই থাকবো। কেন? আমার স্বামী যেখানে, আমিও সেখানেই থাকবো। আসলে আমাকে কেন? কে তোমার স্বামী? কেন তুমি? স্বামী মানে কি সেটা তুমি বুঝো? স্বামী মানে যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুল কখনো করতাম না। ওকে, এসব প্যাচাল বাদ দিয়ে যাও, রুমে গিয়ে ঘুমাও। না, যাব না যদি তুমি না যাও। না, আমি যাবো না। ঠিক আছে, আমিও যাব না। পাগলামি না করে যাও, রুমে গিয়ে ঘুমাও। আমি রুমে না ঘুমালে তোমার কি আসে যায়? হ্যাঁ, আমার। তোমার কি? না, কিছু না। বলো তোমার কি? কারণ তুমি আমার বউ। হ্যাঁ, বউ। আর বর যেখানে, বউ সেখানে থাকবে। ওকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করতে পারবো না। ওকে, আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। কেন? আমার মতো পাপী বেঁচে থাকার অধিকার নাই। আর খবরদার, তুমি আমাকে বাঁচাতে আসবে না। প্লিজ পাগলামি করো না, যাও রুমে গিয়ে ঘুমাও। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে আমাকে ক্ষমা করে যদি জড়িয়ে না ধরো তাহলে সত্যি সত্যি সুইসাইড করব। অভিনয় তুমি খুব ভালোই পারো, যে কোনো অভিনেতাকেও হার মানাবে। আমি জানি এটাও তোমার নতুন কোনো ফাঁদ। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর ভুল করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে, যেটা এই জীবনে হয়তো আর ফিরে আসবে না। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসি, তবে সেটা একতরফা ভালোবাসা, যার কোনো মূল্য নাই। যদি ভালোবেসে থাকো তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? যাকে বারবার বিশ্বাস করে ঠকেছি তাকে আর কিভাবে বিশ্বাস করি? এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করে তো অনেক ঠকেছো। আর একবার না হয় ঠকালে, না হলে বিশ্বাস করবে যেদিন আমি থাকবো না। তুমি কেন এই ছোট লোক ফকিন্নির জন্য এত কষ্ট পাচ্ছ? প্লিজ আমাকে আর লজ্জা দিও না। তোমাকে অপমান অবহেলা করার জন্য আমাকে যা শাস্তি দিবে আমি মাথায় পেতে নেব। শাস্তি দিয়ে কি হবে? তুমি পারবে কি আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? না খেয়ে হাসি খুশি হারিয়ে, না ঘুমিয়ে দিন কাটানো দিনগুলো ফিরিয়ে দিতে, যা হবে খুব আনন্দময়। আমি জানি আমি পারবো না, কিন্তু আমি কথা দিতে পারি যতদিন পৃথিবীতে থাকবো কোনো দিন আর কষ্ট দেব না। শুধু আর একবার চান্স দাও। ওকে। সত্যি? হ্যাঁ, সত্যি। নীলা আমাকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিল। কি হলো, কাঁদছো কেন? তোমার সাথে অনেক অন্যায় করেছি যা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। বলেছি তো, ক্ষমা করে দিয়েছি। আমি জানি ক্ষমা করো নাই। কেন? ক্ষমা করে দিলে অনেক আদর করতে, কিন্তু এখন করছো না, তাই আমি জানি তুমি ক্ষমা করো নাই। আরে পাগলি, ক্ষমা করেছি। ঠিক আছে, আদর খাবে তাই তো? হুম। নীলার কপালে একটা চুমু দিলাম। হয়েছে এবার? না, আমি আমার ঠোঁটে তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চাই। কি বলো, সবাই দেখবে তো? আমি কিছু জানি না, আমি আদর চাই, অনেক অনেক আদর। ওকে, তাহলে চলো রুমে যাই, তাহলে কেউ দেখতে পাবে না। যাব, তবে হেঁটে না। তাহলে কেমন যাবে? তোমার কোলে। কি? তুমি তো অনেক মোটা হাতির মতো, আমি নিতে পারবো না। ও, আমি মোটা হাতির মতো? ঠিক আছে, তুই যা, মিমকে বিয়ে কর, ও তো খুব চিকন, কোলে নিতে পারবি, কষ্ট হবে না। আরে আরে, আমার লক্ষ্মী বউটা রাগ করে কেন? আমি বলেছি নাকি নেব না কোলে, বলেই কোলে তুলে নিলাম। হ্যাঁ, বাই বাই, টাটা। আপনারা এখন যান, আমি আমার রাগী বউটাকে আদর করে তার রাগ ভাঙাই। আমি গল্পের ছেলেটি গরিব পরিবারের একজন সন্তান, নাম তামজিদ। বাবা মায়ের বড় সন্তান, লেখাপড়ায় অনেক মেধাবী, কিন্তু বাবা মা লেখাপড়ার খরচ চালাতে সক্ষম না। তাই মামার বাসায় থাকি। মামা সব পড়ালেখার খরচ চালান। আমার মামা একজন বড় ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে নীলা যেমন সুন্দরী তেমনই দেমাগী, আমাকে একদমই সহ্য করতে পারে না। আমি নীলাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। অনেকবার বলেছিও, আর এর জন্য খেতে হয়েছে চড়, হতে হয়েছে অপমান। চলেন দেখে নেন একদিনের কাহিনী। নীলা, তোকে একটা কথা বলার ছিল। শোন, তোর আজে বাজে কথা শোনার টাইম আমার নাই, যা এখান থেকে। প্লিজ কথাটা একবার শোন। আমি বলছি না এখান থেকে যা। প্লিজ একবার শোন। ওকে বল, আর যদি উল্টাপাল্টা কিছু বলস তো খবর আছে। আসলে আমি না, তোকে এই ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। কথা বলার সাথেই। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই এই কথা বলার সাহস পেলি কোথায়? ফকিন্নি হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা বাদ দে। আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমার বাবার সম্পত্তি নিজের করার ধান্দা, তাই না? সত্যি নীলা,
মামার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমি শুধু তোকে ভালোবাসি। চুপ, তোদের মতো ছোট লোকের বাচ্চাদেরকে ভালো করেই চেনা আছে। যা এখান থেকে। এরপর যদি কখনো আর একবার বলিস আমাকে ভালোবাসিস, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব, মনে থাকে জানো। আমি আর কিছু না বলে রুমে এসে অনেক কান্না করলাম। চোখ লাল হয়ে গেছে। গরিব বলে কি ভালোবাসতে পারি না? গরিবরা কি মানুষ না? নাকি গরিবদের ভালোবাসার অধিকার নাই? গালটা ব্যথা করছে খুব। থাপ্পড়টা খুব জোরে মেরেছিল। মামি ডাক দিল। আমি তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করে বললাম, আসতেছি। তারপর চোখ মুখ মুছে মামির কাছে গেলাম। জি মামি, বলেন। এ কি, তোমার গালে এমন দাগ কেন? আর তোমার চোখগুলো এত লাল হয়েছে কেন? কই কিছু না তো মামি। দেখি নীলাও অবাক হয়ে তাকিয়েছে। মামি আসলে গালে মশা বসেছিল তো, তখন রাগ করে থাপ্পড় মেরেছিলাম, তাই মনে হয় দাগ হয়ে আছে। এইটা তুমি কাজ করছো? এইভাবে কেউ চর মারে কেউ নিজেকে? আরে বাদ দেন তো, আমি একজন গরিব বাবা মায়ের ছেলে। আমার কিছু হলে কিছু যায় আসে না। বলার সাথে সাথে মামি আর একটা থাপ্পড় দিয়ে দিল। চুপ বেয়াদব ছেলে, তুই জানোস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আরে মামি কাঁদেন কেন? তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। সরি মামি, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। আমার মাথায় হাত রেখে বল, তুই আর কখনো নিজেকে ছোট লোক গরিব বলবি না। ঠিক আছে, বলবো না। এইসব দেখে নীলা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এখানে আমার তেমন কোনো বন্ধুও নাই, তাই সব সময় বাসায় একাই কাটাতে হয়। বিকেলবেলা একটু ছাদে গেলাম। বসে বসে ভাবছি কবেই গরিব ছোট লোকের খাতা থেকে নিজের নাম পরিবারের নাম মুছে ফেলতে পারবো। এমন সময় দেখি নীলা কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে ছাদে আসলো। আমি অন্যদিকে মন দিলাম। ওর কিছু কিছু কথা শোনা যাচ্ছিল। শোনো না বাবু, আমাকে বিয়ে করবে কবে? সত্যি বাবু? ঠিক আছে, আমি বাবাকে কালকেই তোমার কথা বলবো যে রাজ তোমার সাথে কথা বলতে চায়। ওকে বাবু, তাহলে এখন রাখি। ওকে, বাই। এই, তুই ওখানে কেন? এমনি ভালো লাগছে তাই বসে আছি। আমি এখানে কথা বলছিলাম, এগুলো শুনতেছিলি তাই না? আর আমি তো তোর আগে আসছি ছাদে। চুপ, তুই জানোস আমি এই সময় ছাদে কথা বলতে আসব, তাই আগেই এসে বসেছিলি। আরে আমি সত্যি বলছি, আমার ভালো লাগছিল না তাই এসে বসে আছি। ওকে, যা এখান থেকে। একটা কথা বলবো? চর খাওয়ার কথা মনে আছে? এটা তোর ভালোর জন্যই বলবো। কি বল? এই যে তুই রাজের সাথে সম্পর্ক করেছিস, এই রাজ ছেলেটা কিন্তু ভালো না। বলার সাথে সাথে আবার দুটা থাপ্পড়। তোর লজ্জা নাই? তোকে এত অপমান অবহেলা করি, তারপরও আমাকে রাগাস? আমি তো তোর জন্যই বললাম। তুই কে আমার ভালো মন্দ জ্ঞান দেওয়ার? আমি তোর ফুফাতো ভাই। চুপ ফকিন্নি, আবার ভাই? প্লিজ নীলা, এই ফকিন্নি কথাটা বলবি না, এটা শুনলে খুব কষ্ট লাগে। তাও তো তোর লজ্জা হয় না, বা আমার সাথে কথা বলস? তোর সাথে কথা না বললে তুই খুশি? তুই আমার সাথে কথা না বললে আমার থেকে খুশি আর কেউ হবে না। ওকে, তোর সাথে আর কখনো কথা বলবো না বলেই চলে আসলাম। তারপর থেকে আর নীলার সাথে কথা বলি না। ভার্সিটিতে গেলাম অনেক দিন পর। নীলার বান্ধবী মিম আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি নীলার জায়গায় আর কাউকে ভালোবাসতে পারবো না। গেট দিয়ে ঢোকার সাথে সাথে মিম আমার সামনে এসে দাঁড়ালো। এতদিন পর ভার্সিটি আসলে কেন? না এমনি। তুমি জানো না আমি তোমাকে না দেখলে পাগলের মতো হয়ে যাই? আমি দেখ, এসব বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি না। আমি তো ভালোবাসি। প্লিজ চলো না একটু ওইদিকে হাঁটি। কিছু না বলে চলতে লাগলাম। হঠাৎ করে নীলা কোথা থেকে যেন সামনে এসে দাঁড়ালো। ভালোই তো, প্রথমে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চাইছিলি, ফেলতে পারিস নাই। এখন আমার বড়লোক বান্ধবীদের দিকে নজর দিয়েছিস। কিরে ছোট লোকের বাচ্চা, কথা বলস না কেন? চুপ, আর একটা বাজে কথাও বলবি না ওর নামে, ওকে? তোর এত জলে কেন ওর জন্য? কারণ আমি তামজিৎকে ভালোবাসি। ও তাই বুঝি। শোন, এই ছোট লোকের বাচ্চা তোকে ভালোবাসে না, শুধু বড়লোক হওয়ার জন্য তোকে কাজে লাগাবে, আর কিছু না। ছি ছি, নিজের ফুফাতো ভাইয়ের সম্পর্কে তোর নিজের বিবেকে একটু বাধে না? কে ফুফাতো ভাই? ওর মতো ছোট লোক ধান্দাবাজ কখনো আমার ফুফাতো ভাই হতে পারে না। চুপ নীলা, তোমার দুই পায়ে ধরি, তুমি আর কিচ্ছু বলবে না। কেন? সত্যি কথা শুনতে খুব কষ্ট হয় তাই? হ্যাঁ, আমি ছোট লোক, গরিব, কিন্তু লোভী না। তুই লোভী, আর তোর মতো লোভী ছেলে আমি আর একটাও দেখি নাই। আমার তো মনে হয় তোর মতো লোভী ছেলে আমার ফুপুর পেটে হয় নাই, অন্য কারো সন্তান তুই। আমি আর সহ্য করতে না পেরে
ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে দিলাম। পুরা ভার্সিটির সবাই হা করে তাকিয়ে রইল। নীলা চুপচাপ ওখান থেকে চলে আসলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কার না এমন কষ্ট হবে যদি কারো জন্ম নিয়ে কেউ কিছু বলে? আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওই, তুমি কাঁদতেছো কেন? আমার না খুব কষ্ট হচ্ছে। আমি এটা কি করলাম? নীলাকে থাপ্পড় দিতে পারলাম আমি? তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার জায়গায় আমি হলে আরো কয়টা বেশি দিতাম। আমার কিছু ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। বাসায় একা থাকলে মন আরো বেশি খারাপ হবে। না, আমার মন খারাপ হলে আমি একাই থাকি। ওকে, যাও তাহলে। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। মনে মনে ভাবতে ভাবতে আসলাম বাসায় সবকিছু দিছে ভেঙে, কিন্তু বাসায় এসে দেখি সব ঠিকই আছে, সবকিছু স্বাভাবিক। আমি চুপচাপ রুমে চলে গেলাম। একটু পর নীলা আমার রুমে আসলো। আমি তো পুরাই অবাক। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা চাওয়া উচিত আমার। তুমি কেন যাচ্ছ? পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি আবার ওর কথা শুনে অবাক হলাম। আমি তো স্বপ্ন দেখছি না। একটা চিমটি কাটো তো। আউ, এত জোরে কেউ চিমটি দেয়? তুমিই তো দিতে বললে। তা আজকে হঠাৎ করে এত ভালো ব্যবহার, কাহিনী কি? সরি, আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো সুখী ব্যক্তি আর একটাও নাই। কেন এমন মনে হলো? আমি তো সবসময় এটাই চাইতাম, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমার সাথে কথা বলো, আমার সাথে মিলেমিশে থাকো। ও তাই? হ্যাঁ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বলবো না তোরে। কেন বলবি না আমাকে? চল নিচে যাই, আম্মুর সামনে চল, আম্মুর কাছে বলবো। ওকে। তারপর আমরা নিচে মামির কাছে এলাম। মামিও অবাক আমাদের দুজনকে একসাথে দেখে। কি ব্যাপার, আজকে দুজনে একসাথে? কেন, থাকতে পারি না নাকি? কেন পারবি না? তাহলে মা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। না, কানে কানে বলবো, না হলে তামজিৎ শুনে ফেলবে। আমি শুনলে কি হবে? না, আমি তোকে বলতে পারবো না। ওকে, আমাকেই বল। তারপর নীলা মামির কানে কি যেন ফিসফিস করে বলল। মনে হচ্ছে মামি কথাটা শুনে মহা খুশি। আমাকে কেউ বলো না প্লিজ। চুপ, এটা আমার আর আমার আম্মুর পার্সোনাল ম্যাটার, তুই শুনবি কেন? তাহলে আমাকে রুমে ডেকে আনলে কেন? এই এমনি। তামজিৎ, তোমার আব্বু আম্মুকে কালকেই ঢাকায় আসতে বলো। কেন মামি? মুখে মুখে কথা বলে যাও, যা বলছি তাই করো। ওকে। তারপর আমি রুমে এসে বাসায় ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আব্বাজান, ভালো আছি। মা, মাহিমার তুয়া কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার মামা মামি আর নীলা কেমন আছে? জি আব্বাজান, ভালো আছে। আমি আসলে আব্বাজান একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বল। কালকে তোমাকে আর আম্মুকে মামি ঢাকায় আসতে বলেছে। কেন? আমি জানি না, কালকে আসলেই জানতে পারবে। ঠিক আছে, কালকেই চলে আসবো। ওকে, রাখি তাহলে, ভালো থাকবেন। ওকে। তারপর একটু ঘুম দিলাম। বিকেলবেলা নীলার ডাকে ঘুম ভাঙলো। ওঠ, সন্ধ্যা হয়ে আসলো, এখনো ঘুমাস? না, একটু খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ও চল, ছাদে যাব। হঠাৎ নীলার এমন পরিবর্তন দেখে সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। ওই কি হলো? দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে তারপর ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়ালাম, কেউ কোনো কথা বলছি না। ব্যস্ত শহরটা কত সুন্দর, তাই না? তবে গ্রামের মতো না। তাই বুঝি, গ্রাম আরো সুন্দর? হ্যাঁ, গ্রাম অনেক অনেক সুন্দর, যার ফসলে ভরা মাঠের দিকে তাকালে ভুলে যায় সব দুঃখ কষ্ট। তাহলে একবার গ্রামে নিয়ে গেলি না কেন? তুই গেলে তো নিয়ে যেতাম। হ্যাঁ, আমি যাব, নিয়ে যাবি? হ্যাঁ। তোমার হাতটা ধরি। কেন কেন? যা, ধরবো না। কেন কেন? কেন কেন? তোর মাথা। ধর আমার হাত। না, ধরবো না। তুই না বললি ধরবি? তখন ধরতে চাইছিলাম, তুই ধরতে দেস নাই। এখন তো ধরতে বলেছি, ধর। না, এখন মনে চাচ্ছে না। রাগ হয়েছে বুঝি? জানি না। আরে বল না। আমি পেছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাস? তুই আমার হাত ধরলি কেন? তুই চলে যাচ্ছিস তাই? যখন জামাইয়ের সাথে হাত ধরে একেবারে চলে যাব, তখন কি করবি? চুপ হয়ে গেলাম। কিরে, চুপ হয়ে গেলি কেন? তখন আর কি করব, কিছুই তো করার নাই। তোর হাত ধরে থাকার যোগ্যতা তো আমার নাই। আমার হাত ধরার যোগ্যতা যেহেতু নাই, তাহলে এখন ধরলি কেন বল? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। ঠাস করে দেব না একটা, ভাবলো তাই না?
আমি কি ভাব নিলাম? তুই নিজেই তো বলেছিলি আমার কোনো যোগ্যতা নাই। বলেছিলাম, এখন তো বলি নাই। তা বলস নাই। তাহলে এত বেশি কথা বলস কেন? ঠিক আছে, আর বলবো না। ওকে। ও আরেকটা কথা, কালকে থেকে যদি তোকে ওই মিমের আশেপাশে দেখি, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কেন যাব না? মিম আমাকে ভালোবাসে। চুপ, ভালোবাসার কথা বলে গলা টিপে মেরে ফেলবো তোকে। কেন, তুই যে রাজকে ভালোবাসুস, আমি কিছু বলি নাকি? ঠিক আছে, আমি আর রাজের সাথে কথা বলবো না। কেন, আমি কে যার জন্য তুই তোর ভালোবাসার মানুষের সাথে কথা বলবি না? এত কিছু বলতে পারবো না। ওকে, আসলে মিম মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমার কলার ধরে মিম ভালোবাসে, আর আমি কি করি? তোর মাথায় বাড়ি দেই। তাই করস, সারাদিন শুধু অপমান করস, আর কিছু বললেই থাপ্পড় দেস। নীলা রেগে বেগুন হয়ে গেছে। আমি তোকে মারি, তাই না? দাঁড়া। কথাটা বলেই একটা লাঠি হাতে নিয়ে মাথায় দিল বাড়ি। তারপর আর কিছু জানি না, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। এ কি, নীলা আমার বুকে শুয়ে আছে। এই অবস্থায় নীলাকে খুবই সুন্দর লাগতেছে। মন চাচ্ছে কপালে একটা চুমু দেই। যেই ভাবা সেই কাজ করতে গেলাম, কিন্তু মাথাটা তুলতে যাব, পারলাম না। মাথায় প্রচণ্ড ব্যথা। মাথায় হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা, তার মানে মাথা ফাটছে। কি মেরে বাবা, সত্যি সত্যি মাথায় বাড়ি মারছে। প্রচণ্ড জোরে হিসু পাইছে। কি করি? নীলাকে বুক থেকে সরাতে চাইলাম, আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওই নীলা উঠ, ওই নীলা উঠ না প্লিজ, না হলে আমি শেষ। প্লিজ উঠ, না হলে আমি গেলাম। জোরে করে দিলাম ধাক্কা, ঠাস করে নিচে পড়ে গেল। ও মা গো, আমি গেলাম গো। দৌড়ে টয়লেটে চলে গেলাম। এসে দেখে নীলা রাগে অজগরের মতো ফুঁসতেছে। না, এখন ভাবনা ধরলে রক্ষে নাই। ও মা গো, কি ব্যথা! উফ, ভূত ভূত! ওই চুপ, একদম চুপ। কোথায় ভূত? তুই এত রাতে আমার রুমে কেন? সারা রাত তোর রুমে ছিলাম, আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? কই, আমি তো কাউকে ফেলাইনি। আমি জানি তুই সব কিছু জেনেও না জানার ভান করতেছিস, আর তুই প্রতিশোধ নিয়েছিস। আমি কোনো প্রতিশোধ নেইনি, আমার প্রচুর হিসু পাইছিল, তাই তাড়াতাড়ি চলে গেছি। আর তখন তো তোকে দেখলাম না আমি। দেখবি কেমনে তোর চোখ থাকে আকাশে। চুপ থাক, তোর ডায়লগ শোনার টাইম নাই আমার, ঘুম পাচ্ছে। ও, এখন যদি মিম পেঁচাল পারতো খুব মজা লাগতো, তাই না? আমি কারো কথাই শুনতে চাই না, আমি ঘুমাই। বলেই শুয়ে পড়লাম, দেখি নীলাও খাটে আসলো। তুই খাটে আসলি কেন? ঘুমাবো তাই। না, তুই আমার সাথে ঘুমাবি না। কেন? আর এতক্ষণ তোর সাথেই ছিলাম। কি? হ্যাঁ। আল্লাহ, তুমি জানো আমার সাথে কি কি করেছে? ওই চুপ শয়তান। তুই তো আমার ইজ্জতে হাত দেস নাই। ও আল্লাহ, এই ছেলের দেখছি মুখে কোনো কথাই আটকায় না। কেন, আমি তো সত্যি কথাই বলেছি। উফ! ওই কাদস কেন? তুই আমার বউয়ের সম্পদ এইভাবে নষ্ট করলি। আল্লাহ, কিভাবে এই ছেলেকে বোঝাবো আমি ওর শরীরে একটুও ধরি নাই। চুপ, আমি দেখেছি তুই আমার বুকের উপর ঘুমিয়েছিলি। কি? তুই দেখেই আমাকে ফেলেছিস? না না, মানে তা না। চুপ, আমি সব বুঝে ফেলেছি। শোধ হয়ে গেছে। কি শোধ হয়েছে? তুই আমার মাথা ফাটিয়েছিস, আমি তোকে ফেলে দিছি। শোধ। তুই সুস্থ না, এজন্য মারলাম না, না হলে তোকে এমন মারতাম বাপের নাম ভুলিয়ে দিতাম। হয়েছে, আর চাপা দিতে হবে না। কি? আমি চাপা মারি? না না, আমি চাপা মারি। এবার আমি ঘুমোতে পারি। ওকে, যা ঘুমা। ওকে, আর খবরদার আমার এই দিকে আসবি না। ওকে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখে আবারও নীলা আমার বুকে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। ও, আর একটু ঘুমাই। ঘুমাও, কোনো সমস্যা নাই, আমাকে ছাড়ো, আমি যাই। না। ওই, আমি কি তোর জামাই নাকি তুই আমাকে এভাবে ধরে ঘুমাবি? কি? কেন, হলে কি সমস্যা নাকি? হ্যাঁ, তোর মতো ডাইনি বউ লাগবে না আমার। লাফ দিয়ে উঠে গেল। কি আমি ডাইনি? আমি জানি এটা বললে তুই উঠে যাবি, এই জন্যই বলেছি যা এবার ফ্রেশ হয়ে নে, কলেজে তো যাওয়া যাবেই না। এইটার শোধ পরে নেব। বলেই নীলা ফ্রেশ হয়ে চলে গেল। বিশ্বাসই হয় না নীলা এত তাড়াতাড়ি এতটা ভালো হয়ে যাবে, আমার সাথে এত ভালো ব্যবহার করবে। তারপর আমিও ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। খাবার টেবিলে মামি জিজ্ঞেস করলো কালকে কি হয়েছিল আর আমার মাথা কিভাবে ফাটলো। আমি নীলার দিকে তাকালাম, দেখলাম নীলার মুখটা শুকিয়ে গেছে ভয় পেয়ে। যদি আমি বলে দিই তাই। কি হয়েছে বলো? আসলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কে যেন পেছন থেকে মাথায় বাড়ি মারলো। তারপর কি হয়েছে জানি না, জ্ঞান আসার পর দেখি আমি রুমে। কে মেরেছে?
দেখতে পাওনি তাহলে? না মামি, দেখতে পেলে তো ডাইনি হোক বা শাকচুন্নি ধরে এমন কেলাতাম সারা জীবন মনে রাখতো। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীলাও দেখে আমার পেছন পেছন অজগরের মতো রাগে ফুঁসতে ফুঁসতে আসতেছে। আমি জানি এখন কাল নাগিনে একটা ঝড় তুলবে, তাই আমি আগে থেকেই ঝড়ের মোকাবেলার প্রস্তুতি নিলাম। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। এই আমি ডাইনি, আমি শাকচুন্নি। না, তুই তো রাজের বউ, ডাইনি হতে যাবি কেন? এখানে রাজ আসলো কোথা থেকে? কেন, যা সত্যি তাই তো বললাম। না, এটা সত্যি না। আমি তোকে বিয়ে করব। আমি তো বিয়ে করব না। কেন? মিম আমাকে ভালোবাসে, মিমকে বিয়ে করব আমি। ও, তার মানে আমি তোকে ভালোবাসি না? কেন, তুই তো রাজকে ভালোবাসিস, আমাকে তো না। দেখি নীলার মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে। একটু পর মামির ডাক শুনলাম। ওই তামজিদ, ওই নীলা, কই তোরা? দেখ কে এসেছে। কেমন আছো আব্বু আম্মু? ভালো, তুমি কেমন আছো নীল? ভালো। আব্বু, তোমাদের আসতে তো কোনো সমস্যা হয়নি? পড়ালেখা কেমন হচ্ছে মামুনি? জি ফুপি, ভালো। ঠিক আছে, আপনারা ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করছি। তারপর আব্বু আম্মু ফ্রেশ হতে চলে গেল। আমার মাথা রাগে গরম হয়ে গেল। একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি, আর আমার মাথা ফেটে গেছে সেটার দিকে কোনো নজরই নেই। নীলা মনে হয় আমার রাগটা বুঝতে পারলো, এই জন্য আমাকে চোখ মেরে বলল, খুব হিংসা হয়, আমার মতো হতে চাও? তোর মতো কখনো হব না আমি, বলে চলে আসলাম সেখান থেকে। 30 মিনিট পর নীলা আমাকে ডেকে নিয়ে গেল। ওই চল, নিচে সবাই তোকে ডাকতেছে। কেন? এখন আমাকে ডাকবে কেন? তোকে দিয়ে হয় না? চল, যেতে বলছে না? না, আমি যাবো না। যা বলে দে। কি বললি, যাবি না? মাথায় আর একটা বাড়ি খাবি নাকি? না না, যাচ্ছি। আর এক বাড়ি গেলে আমি হয়তো মরেই যাব, তাই জানের ভয়ে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই একসাথে, মামা মামি আব্বু আম্মু সবাই। আমাকে ডাকা হয়েছে? হ্যাঁ। কেন? তোমাকে ফাঁসিতে ঝুলাবো তাই। না, আমি এক্ষুনি মরতে চাই না। চুপ, তুই নাকি নীলাকে ভালোবাসিস? কে বলছে? আমি তোর কাছে জিজ্ঞাসা করেছি, বল। আমি ভালোবাসলে কি হবে? নীলা তো বাসে না। বিয়ে করবে নীলাকে? কিভাবে? সেটা তো সম্ভব না। তুমি করবে নাকি তাই বলো। হ্যাঁ হ্যাঁ বলার সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে গালে পাপ্পি দিল সবার সামনে। এই নীলা, তোর কি লজ্জা শরম কিছু নাই নাকি? সবার সামনে এভাবে পাপ্পি দেয় নাকি? লজ্জায় আমার মুখটাই লাল হয়ে গেছে। আরো মেয়ে হয়ে কি করে এটা পারলো? তাহলে তো হলোই, তাহলে বিয়ে কতদিন পর হবে? ওদের পড়ালেখা শেষ হোক তারপর। না, বিয়ে হয়নি, হবে। এখনই হবে মানে? বাবা, আমি চাই বিয়েটা 2-1 দিনের ভেতরেই হয়ে যাক। কিন্তু কোনো কিন্তু না আব্বু, আমি যা বলছি তা না হলে আমি বিয়ে করব না। ঠিক আছে, কালকেই বিয়ে হবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে হবে? কোনো হবে, এখন শুধু বিয়ে হবে, পরে সব কিছু হবে। আর কিছু বললাম না। তারপরের দিন বিয়েটা হয়ে গেল। এখন আমি বাসর ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, জানি না কি হবে। অবশেষে বুকে সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। নীলা আমাকে দেখেই বলে উঠল, ওয়েলকাম মিস্টার তামজিদ। ওই, আমি এখন তোমার স্বামী, এখন নাম ধরে ডাকা যাবে না। কে আমার স্বামী? কেন আমি? তুই আমার স্বামী, মাই ফুট। তুই এতটা বোকা আমি কখনো ভাবতেই পারিনি। কেন, আমি কি করেছি? তুই ভাবলি কি করে আমি ভার্সিটির সবার সামনে চর খেয়ে অপমান হয়ে তার প্রতিশোধ না নিয়ে ভালো হয়ে যাব? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। এই বিয়েটা করেছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। এখন থেকে প্রতিনিয়ত তোকে তিলে তিলে কষ্ট দেব। দেখো, মজা করা বাদ দাও। আমি কেন তোর সাথে মজা করতে যাব? আর তুই ভাবলি কিভাবে তোর মতো ফকিন্নির পোলারে আমি স্বামী হিসেবে মেনে নেব এত সহজে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? বললাম না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে আমি অপমান আর আমাকে চর্দার প্রতিশোধ নেব। কথাগুলো শুনে আমার খুবই কষ্ট হতে লাগলো। সত্যি মেয়েদের বোঝা খুবই কঠিন। খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হয়েছিল সেই দিন। আমি চাই তুই সব সময় এইভাবেই কষ্ট পাস। আমি আর কিছু না বলে ব্যালকনিতে চলে আসলাম। আমার খুবই খারাপ লাগতেছে। নীলা আমার সাথে এত অভিনয় করলো, আমি একটু বুঝলাম না। ওর পাতা ফাঁদে পা দিলাম, কিছু করার নাই। বসে বসে এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে আমিও জানি না। সারা রাত একটু ঘুম হয়নি। দেখি মামি ডাকতেছে, ওই নীলা উঠ, ভার্সিটি যাবি না? ওই নীলা উঠো, সকাল হয়ে গেছে। মামি ডাকতেছে। না, আমি উঠবো না, যা এখান থেকে। আমি নীলার হাত ধরে টেনে তুললাম। যা, দরজা খুলে দাও, মামি ডাকতেছে। চুপচাপ দরজা খুলে দিল। যা ফ্রেশ হয়ে আসো দুজনে, তারপর খেতে আয়। যাও, আমি তামজিদকে নিয়ে আসতেছি। ওকে। মামি চলে গেল। নীলা এসে ঠাস করে থাপ্পড় মারলো। তো সাহস তো কম না, তুই
তুই আমার শরীরে টাচ করস? আমি কি করলাম? তুই আমার হাত ধরে টেনে তুললি কেন? আরে মামি ডাকতেছিল, তুমি উঠতেছিলে না, তাই তো টেনে তুলেছি। চুপ, ছোট লোকের বাচ্চা, এই সুযোগে আমার শরীরে টাচ করছস। ছোট লোকের বাচ্চা কথাটা না বললে খুশি হতাম। কেন, সত্যি কথা বললে খুব কষ্ট হয় তাই না? বড়লোক হওয়ার খুব শখ তাই না? না, তোমার মতো বড়লোক হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, যে মানুষকে কখনো ভালোবাসতে জানে না, নিজের জেদ ছাড়া আর কিছু বুঝে না। আসল ছোট লোক তো তুমি। তোমার মতো নিচু মনের মানুষ আমি আর একটাও দেখি নাই। বলার সাথে সাথে আরো দুটো থাপ্পড়। এখন সত্যি কথা শুনে খুব কষ্ট হয়, তাই আমারও কষ্ট হয় যখন ছোট লোক বলে সবার সামনে অপমান করো। আজকে থেকে আরো অনেক বেশি শুরু করব। আমাকে থাপ্পড় দেওয়ার জন্য তোকে এত এত কষ্ট দেব, কল্পনাও করতে পারবি না। আর যদি এইসব কথা বাসার কাউকে বলস তাহলে তোর এমন হাল করব, বুঝতেই পারছস কি করতে পারি। ঠিক আছে, আমিও দেখাবো আমি কি করতে পারি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নীলা এসে আমার পাশে বসলো, আমাকে খাবার বেড়ে দিল। এখন সবার সাথে হাসি মুখেই কথা বলছে। বাহ, অভিনয়টা ভালোই করতে পারো, নাম্বার 1 অভিনেত্রী। চুপচাপ বসে রইলাম। কি ব্যাপার তামজিৎ, খাচ্ছ না কেন? ও, খাচ্ছি তো। কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না। ও, আজকে ভার্সিটি যাবে নাকি? হ্যাঁ, আমি যাব। আমি কি থাকবো নাকি বাসায়? কেন, আজকে কেন ভার্সিটিতে যাবে? না মামা, আমাকে যেতেই হবে। নীলা বাসায় থাক, আমি একা যাব। মানে আমি যাব না কেন? আমিও যাব, ওকে? আমি খাবার খেয়ে রুমে চলে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হতে লাগলাম যাতে নীলার সাথে যেতে না হয়, কিন্তু সেই বিপদটাই হলো। কি ব্যাপার, আমাকে রেখে যাওয়ার মতলব নাকি? আমি চুপচাপ বেরিয়ে আসলাম। নীলা আমার পেছন পেছন এসে মামাকে বলল, তোমার ভাগিনা আজকে অন্য একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, তাই আমাকে সাথে নিয়ে যাবে না। না মামা, সব মিথ্যে কথা। আমার লেট হয়ে যাচ্ছে, তাই চলে যাচ্ছি। দেখছো, বউয়ের থেকে তার কাছ থেকে সময়ের মূল্য বেশি। তামজিদ, তুমি ঠিক কাজ করছো। বউয়ের থেকে সময়ের মূল্য সবসময় বেশি দিবে, তাহলে জীবনে বড় হতে পারবে। ও, কেউ আমাকে ভালোবাসে না। বাবা প্লিজ একটু লেট করে ওর সাথে নিয়ে যাও। কিন্তু মামা। কোনো কিন্তু না, প্লিজ আমার কথাটা রাখো। ওকে, আমি 5 মিনিট দাঁড়াচ্ছি। ওকে। তারপর 10 মিনিট পর আসলো। কিছুই বললাম না, চুপচাপ গেলাম, রিক্সা করে গেলাম। যাওয়ার সাথে সাথে মিম সামনে হাজির। আজকে এত লেট কেন? আমি কিছু বলার আগেই নীলা বলে ফেললো, তোকে সব কিছুর হিসাব দিতে হবে নাকি? আমি তোর সাথে কথা বলছি না, সো তুই এখানে নাক না গলারে খুশি হব। ও, আমার স্বামীর সাথে তুমি লুটুর পুটুর করবে, আমি কিছু বলবো না তাই না? তোর কথা শুনে হাসি পায়। যাকে 2 চোখে দেখতে পারে না, উঠতে বসতে অপমান করে, তাকে স্বামী বলতে তোর লজ্জা লাগে না? স্বামী মানে বুঝিস তুই কি? তোর কাছে শিখতে হবে নাকি আমার স্বামী মানে? আমার কাছে তুই কি শিখবি? বাবা মার কাছে এই কিছু শিখতে পারিস নাই? চুপ, আমার বাবা মায়ের নামে একদম বাজে কথা বলবি না। আমার খুব খারাপ লাগে যে তোর বাবা মা এত ভালো মানুষ হয়ে তোর মতো একটা জানোয়ার মেয়ে কিভাবে জন্ম দিল, যে মানুষের দুঃখ কষ্ট বোঝে না, মানুষের নরম জায়গায় আঘাত করে। চুপ। খুব কষ্ট হয় তাই সত্যি কথা শুনলে। প্লিজ মিম চুপ থাকো। আসলে ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। কপাল খারাপ থাকলে যা হয় তাই হয়েছে। আমি যদি তোমার জায়গায় হতাম, রিক্সা চালিয়ে খেতাম, তবু ওর মতো মেয়ের অপমান সহ্য করতাম না। আমি খেয়াল করলাম নীলার চোখে পানি এসে গেছে। মিম, তুমি এখান থেকে একটু যাও প্লিজ। ওকে। আমি মিমের হয়ে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। বলার সাথে সাথে ঠাস করে 7-8টা থাপ্পড় দিল। আমার গালটা মনে হচ্ছে ফেটে গেছে। আজকে তোর জন্য আমাকে ওর মতো মেয়ে এত অপমান করলো, এর ফল খুব খারাপ হবে, মনে রাখিস, খুব খারাপ হবে। বলেই চলে গেল। আমি গালে হাত দিয়ে সেখানেই বসে পড়লাম। আমার বন্ধু সায়ন এসে বলল, দোস্ত, ও মানুষ নাকি পশু? পশুরও তো মায়া দয়া আছে, ওর তো তাও নাই। ও পশুর থেকেও খারাপ। এইভাবে কাউকে কেউ চড় মারে? কি রে, কিছু বলস না কেন? একটু চুপ থাক, আমার ভালো লাগছে না। ওকে, এখন কি করবি বল? ক্লাস করবি নাকি এখানেই বসে থাকবি? জানি না। শোন, তোর জায়গা যদি আমি হতাম না, ওর মতো মামাতো বোন গলা টিপে মেরে ফেলতাম। ও তো একটা পশু। ওর মতো মামাতো বোন না থাকলেও চলবে। প্লিজ আমাকে একটু চুপচাপ একা থাকতে দে। ওকে, তুই একাই থাক, আমি গেলাম। আমি একাই বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমি পুরো শক খেলাম। তামজিৎ, এতক্ষণ কোথায় ছিলে? কেন, ভার্সিটি গিয়েছিলাম। মিমকে? আমার ডিপার্টমেন্টে পড়ে। তোমার সাথে মিমের কি সম্পর্ক? মিম আমার ভালো বন্ধু। সব মিথ্যা কথা।
নীলার সাথে ওর অন্য সম্পর্ক আছে। তুমি নাকি ইউনিভার্সিটিতে গিয়ে নীলার সাথে না থেকে মিমের সাথে থাকো, আর নীলা কিছু বললেই ওই মেয়েটা নীলাকে অপমান করে, আর তুমি কিছুই বলো না। মামি আপনি সত্যিটা কি সেটা আগে জানেন, তারপর আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমি কিছু জানতে চাই না। আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সবসময় আগলে রাখতাম, আর আজ তুমি আমাদের সাথে এমন করছো কেন? নীলা তোমাকে ভালোবাসে না? তাহলে কেন তুমি অন্য মেয়ের সাথে সময় কাটাবে? মামি আপনি আমাকে ভুল বুঝতেছেন, প্লিজ আগে আমার কথাগুলো শুনেন, তারপর যা খুশি বলবেন, আর যা শাস্তি মাথা পেতে নেব। অনেক শুনেছি, আর কিছু শুনতে হবে না, যাও এখান থেকে। মামি চলে গেল। আমি চুপচাপ রুমে এসে পড়লাম। নীলাও আসলো আমার পেছন পেছন। তুই এতটা নিচে নামবি আমি কখনো কল্পনাও করি নাই। এখন তো মাত্র শুরু করেছি, তোকে ওই দিনের চরটার জন্য সারা জীবন তোকে পস্তাতে হবে, ঠিক এইভাবে। ভুল আমি করেছি, শাস্তিটা আমাকে দে, কিন্তু মামিকে কেন কষ্ট দিলি আজকে? আমি আগেই বলেছিলাম ওই মেয়ের সাথে যেন তোকে না দেখি। মিশলে তোর সমস্যা কোথায়? আমাকে তো ভালোবাসোস না, আবার স্বামী হিসেবে মানুষ না, তাহলে আমি যা মনে হয় তাই করি, তাতে তোর কি? তোকে তোর মতো করে চলতে দিলে যে আমি প্রতিশোধ না হবে না? প্রতিশোধের নেশাই একদিন তোমাকে খুব কাঁদাবে, মনে রেখো। কাঁদবে তো তুমি, আমি শুধু তাকিয়ে দেখবো সেই কষ্ট। আচ্ছা কি করলে তুমি শান্তি হবে বলো, আমি তাই করব। তবু আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও প্লিজ। তুই আমাকে সেদিন ভার্সিটির সবার সামনে যেভাবে থাপ্পড় মেরেছিলি, তার প্রতিশোধ আমি প্রতিদিন নেব, তাহলেই আমার শান্তি। আর যদি এই বাসা ছেড়ে চলে যাই তাহলে? বাবা, ভার্সিটি ছাড়ার কথা কল্পনাও করিস না, তাহলে তোর এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি সবকিছু বলে দেবো মামা আমাকে। এখন কেউ তোর কথা বিশ্বাস করবে না, কারণ আমি আগে সবার মাথায় ঢুকিয়ে দিছি তুই অন্য মেয়ের সাথে মেলামেশা করস। এখন তোকে কেউ বিশ্বাস করবে না। ওকে ভালো, বলে আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। শুনেছি সিগারেট খেলে টেনশন কমে, কষ্ট কমে, তাই দোকান গিয়ে সিগারেট কিনে নিলাম 1 প্যাকেট। তারপর বাসায় চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ করে ঠাস করে খাট থেকে নিচে পড়ে গেলাম। পড়ে অনেক ব্যথা পেলাম। তাকিয়ে দেখি নীলা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্যথায় আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না। তোর সাহস তো কম না, তুই বিছানায় শুয়ে আছিস। মানে বিছানায় ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? নিচে ঘুমাবি, বিছানায় শুধু আমি একা ঘুমাবো। সেটা তো ভালোভাবে বললেই হতো, এভাবে কেউ ফেলে দেয় নাকি? ফালিয়েছি, বেশ করেছি, তুই মরলে আরো খুশি হতাম। আমি বুঝলাম এই মেয়ের সাথে যত কথা বলবো তাতে অপমান হতে হবে, তাই চুপচাপ উঠে ছাদে চলে গেলাম। ছাদের এক কোণায় বসে চোখের নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। তারপর আর সারাদিন ছাদ থেকে নামলাম না। একের পর এক সিগারেট খেতে লাগলাম। যেহেতু প্রথম তাই অনেক কষ্ট হয়েছে সিগারেটগুলো খেয়ে। রাত 10টা বেজে গেছে কখন বুঝতেই পারি নাই। একটু পর দেখি মামি ছাদে আসলো। তুমি এত রাত করে ছাদে কেন একা বসে আছো? না এমনি ছাদে ভালো লাগছিল তাই বসেছিলাম। ঠিক আছে, আসো, খাবার খাবে। না মামি আপনি যান, আমি খাবো না। কেন? না খিদে নেই তাই। খিদে নেই মানে? আসো, খাবে। আপনি যান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসো। তারপর আমি নিচে চলে আসলাম। খাবার টেবিলে বসলাম কিন্তু কিছু খেলাম না। কি ব্যাপার, কিছু খাচ্ছ না যে? না আসলে পেটে খিদে নাই তো, খেতে মন চাচ্ছে না। খিদে নাই তো আগে বললেই পারতে, তাহলে তো খাবারগুলো নষ্ট হতো। ওই চুপ, ও আগেই না করেছিল, আমি জোর করে নিয়ে এসেছি। এক কাজ করো, যেটুকু খেতে পারো খাও। না মামি, আমি একটুও খেতে পারবো না। ওকে, তাহলে না খেলে। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম, এসে পড়তে বসলাম। সিগারেট খাওয়া আমার একদম পছন্দ না, ওকে? এরপর যেন কখনো সিগারেট হাতে না দেখি। কি বলছি কথা কানা যায় না? আমি কিছু বলেছি, তার উত্তর চাই। আমার কোনো কিছু কারো ভালো লাগুক বা না লাগুক তাতে আমার কিছু যায় আসে না। তার মানে সিগারেট খাবি, তাই তো? হ্যাঁ খাবো। আমি এক্ষুনি আব্বুকে বলে দিব। যা বলে দে। আর কতদিন তোর বাপের ভয় দেখাবি? তোদের বাসায় থাকি খাই, তার জন্য আমি নিজে থেকে কিছুই করতে পারবো না নাকি? আমি একটা মানুষ, পশু না। আর একজন মানুষ কখনো পশুর মতো করে বাঁচতে পারে না। আজকে থেকে তুই যত অপমান করতে পারিস করিস, কিছুই বলবো না। সিগারেট খেলে আমার রুমে থাকতে পারবি না। ওকে থাকবো না রুমে, তাও তুই শান্তিতে থাক। বলেই চলে আসলাম ছাদে। সারা রাত ছাদের এক কোণায় বসে কাটিয়ে দিলাম। সারা রাত চোখে কোনো ঘুম নাই। সকালবেলা মামি ছাদে এসে আমাকে দেখে বলল, তুমি এত সকালে ছাদে কেন? এমনি আসলাম, অনেকদিন ধরে সকালে ঘুম থেকে উঠি না তো, তাই আর কি। ও ভালো, সকালে ঘুম থেকে ওঠা তো স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ এখন থেকে সবসময় সকালে উঠবো। ওকে ভালো, তুমি থাকো,
তাহলে আমি যাই। ওকে। তারপর ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম। আজকেও মিম আসলো সামনে। কেমন আছো? ভালোই, তুমি? এই তো। তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? কই? চোখের নিচে কালো হয়ে গেছে, মুখ শুকিয়ে ফ্যাকাশ হয়ে গেছে। কই, আমি তো বুঝলাম না। তুমি আবার বুঝি? সত্যি আমি কিছুই বুঝি না। বোঝার ক্ষমতা আমার নাই। যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে হয়তো আজকে এই দিনগুলো দেখতে হতো না। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? না, কিছু না। না বললেই হলো, আমি সব বুঝি। কিছু একটা অবশ্যই হয়েছে। কি হয়েছে সেটা বলো। ওই নীলা আসতেছে, তুমি প্লিজ চলে যাও। কেন? নীলা কি বাঘ না অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী যে ওরা দেখে চলে যেতে হবে? নীলা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। তুমি এত কথা না বলে প্লিজ যাও তো। না, আমি যাব না। দেখি ও কি করতে পারে। যদি তুমি এখান থেকে না যাও তাহলে আজকেই তোমার সাথে আমার শেষ কথা। মানে? হ্যাঁ। ওকে, আমি যাচ্ছি। মিম চলে গেল। আমি একাই বসে রইলাম। নীলা আসলো। কি রে ফকিন্নির বাচ্চা, আজকে তোর প্রেমিকা আসে নাই? আমার প্রেমিকার খবর না রেখে নিজের প্রেমিকের খবর রাখো। তোর কাছে শুনে খবর রাখতে হবে নাকি? আমি সব সময় খবর রাখি। এত খবর রাখো এজন্যই তো অন্য মেয়ের সাথে সময় কাটাই। খবরদার রাজের নামে আর একটা বাজে কথা বললে তোর জীবন আমি শেষ করে দিব। বাব্বা অসাধারণ মানুষ। সত্যি কথা বলে তার বিনিময়ে যে থাপ্পড় হয়, তার আজকে তা প্রমাণ দেখলাম। কোনটা সত্যি? আমার বিএফ খারাপ, অন্য মেয়ের সাথে সময় কাটায়, এটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আমি বিশ্বাস করি না এই সব কথা। ওকে, আমি প্রমাণ দেব। প্রমাণ দেখে নিজেকে সামলাতে পারবি তো? ওকে, প্রমাণ দেখা। আমি জানি পারবি না। ওকে, আমার সাথে আয়। কোথায়? আমার সাথে আয়। তারপর আমিও গেলাম ওদের সাথে। মিম আমাদের ভার্সিটি পেছনে নিয়ে গেল। দেখ তো চিনতে পারিস কিনা ছেলেটাকে। রাজ এখানে ওই মেয়ের সাথে এখানে কি করছে? কি করছে নিজে জিজ্ঞাসা কর। ওকে। তারপর নীলা রাজের কাছে গেল। রাজ? নীলা, তুমি এখানে? আমি এখানে। এই মেয়েটা কে? আর তুমি এই মেয়ের সাথে কি করো? তোমার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। মানে? ঠিক আছে, শোনো। ও হচ্ছে নুসরাত। আমার পরিবার থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। কি? তাহলে আমি কে? আর আমার কি হবে? তোমার কি হবে? তুমি বিয়ে করেছো, স্বামীর সাথে সুখে সংসার করবে। আর কি করবে? চুপ চিটার। তোর জন্য আমি এখনো তামজিদকে স্বামী হিসেবে মানি নাই। আমি চিটার? চিটার তুই আমার সাথে চিটারি করে তামজিদকে বিয়ে করেছিস, এখন ওরে ছেড়ে আমার কাছে আসতেছিস? তুই একটা নষ্টা মেয়ে। আর কি বললি তুই? স্বামী হিসেবে মানুষ না? 1 বছর বিছানার রাতের পর রাত কাটিয়েছিস, আর তোদের মাঝে কিছু হয় নাই, আমি এটা মেনে নেব? ভাবলি কিভাবে? আমি বাচ্চা নাকি? তুই আমার সামনে তোর ওই পাপি মুখ দেখাবি না, যা। ঠাস করে 5-6টা থাপড় মারলো। হ্যাঁ, আমি পাপী। তোর মতো ছেলেকে ভালোবেসে আমি পাপী হয়েছি। দিনের পর দিন একজন ভালো মানুষকে অপমান করেছি। তোর মতো নিচু মনের ছেলেকে বিশ্বাস করে নিজের স্বামীকে তার অধিকার না দিয়ে আমি পাপ করেছি। যে পাপ আল্লাহ ক্ষমা করবে না। রাজ, এই মেয়ে এসব কি বলছে? বাদ দাও তো এইসব মেয়েদের কথা। এরা টাকা দেখে শুধু। টাকা যার, এইসব মেয়েরা তার। চল এখান থেকে। রাজা নুসরাত চলে গেল। নীলা সেখানেই বসে পড়ল। অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আমি কাছে যেতে চাইলাম, মিম যেতে দিল না। না, একটু বুঝতে দাও কষ্ট নামক জিনিসটা কত ভয়ঙ্কর। কিন্তু কোনো কিন্তু না। ওকে, তারপর চলে আসলাম। বাসায় নীলাও চলে এসেছে। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। একদম সন্ধ্যায় ফিরলাম বাসায়। এসে একটু পড়ালেখা করে রাতের খাবার খেয়ে ছাদে চলে গেলাম। নীলা আর আমাকে রুমে রাখবে না। ছাদে গিয়ে প্রতিদিনের মতো আজকেও এক কোনায় বসে সিগারেট খাচ্ছি আর আকাশের তারা দেখছি। ভালোই লাগে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে তারা দেখতে। এমন সময় নীলা আসলো ছাদে। আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে আমি আমার মতো সিগারেট খেতে লাগলাম। এখানে কি করছো? দেখতে তো পারছো। ওকে, রুমে চলো। কেন? ঘুমাবে না? হ্যাঁ। তাহলে চলো। আমার ঘুমের স্থান রুমে না, এই খোলা আকাশের নিচে। সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। না, তুমি একদমই ঠিক করেছো। আমি তোমাকে কি দিতে পারবো? আমার না আছে কোনো টাকা, না আছে কোনো সম্পদ। এখনো রাগ করে থাকবে? আমার তো কোনো রাগ নেই, আর আমার মার তো কেউ নেই। তাহলে আমি কার উপর রাগ দেখবো? ওকে, আমিও আজকে থেকে এই ছাদেই থাকবো। কেন? আমার স্বামী যেখানে আমিও সেখানেই থাকবো। আসলে আমাকে? কেন? কে তোমার স্বামী? কেন তুমি? স্বামী মানে কি সেটা তুমি বুঝো?
স্বামী মানে যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুল কখনো করতাম না। ওকে, এসব প্যাচাল বাদ দিয়ে যাও রুমে গিয়ে ঘুমাও। না, যাব না যদি তুমি না যাও। না, আমি যাব না। ঠিক আছে, আমিও যাব না। পাগলামি না করে যাও, রুমে গিয়ে ঘুমাও। আমি রুমে না ঘুমালে তোমার কি আসে যায়? হ্যাঁ, আমার। তোমার কি? না, কিছু না। বলো তোমার কি? কারণ তুমি আমার বউ। হ্যাঁ, বউ। আর বর যেখানে বউ সেখানে থাকবে। ওকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করতে পারবো না। ওকে, আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। কেন? আমার মতো পাপী বেঁচে থাকার অধিকার নাই। আর খবরদার, তুমি আমাকে বাঁচাতে আসবে না। প্লিজ পাগলামি করো না, যাও রুমে গিয়ে ঘুমাও। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে আমাকে ক্ষমা করে যদি জড়িয়ে না ধরো তাহলে সত্যি সত্যি সুইসাইড করব। অভিনয় তুমি খুব ভালোই পারো, যে কোনো অভিনেতাকেও হার মানাবে। আমি জানি এটাও তোমার নতুন কোনো ফাঁদ। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর ভুল করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে, যেটা এই জীবনে হয়তো আর ফিরে আসবে না। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসি, তবে সেটা একতরফা ভালোবাসা, যার কোনো মূল্য নাই। যদি ভালোবেসে থাকো তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? যাকে বারবার বিশ্বাস করে ঠকেছি তাকে আর কিভাবে বিশ্বাস করি? এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করে তো অনেক ঠকেছো। আর একবার না হয় ঠকালে, না হলে বিশ্বাস করবে যেদিন আমি থাকবো না। তুমি কেন এই ছোট লোক ফকিন্নির জন্য এত কষ্ট পাচ্ছ? প্লিজ আমাকে আর লজ্জা দিও না। তোমাকে অপমান অবহেলা করার জন্য আমাকে যা শাস্তি দিবে আমি মাথায় পেতে নেব। শাস্তি দিয়ে কি হবে? তুমি পারবে কি আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? না খেয়ে হাসি খুশি হারিয়ে, না ঘুমিয়ে দিন কাটানো দিনগুলো ফিরিয়ে দিতে, যা হবে খুব আনন্দময়। আমি জানি আমি পারবো না, কিন্তু আমি কথা দিতে পারি যতদিন পৃথিবীতে থাকবো কোনো দিন আর কষ্ট দেব না। শুধু আর একবার চান্স দাও। ওকে। সত্যি? হ্যাঁ, সত্যি। নীলা আমাকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিল। কি হলো, কাঁদছো কেন? তোমার সাথে অনেক অন্যায় করেছি যা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। বলেছি তো ক্ষমা করে দিয়েছি। আমি জানি ক্ষমা করো নাই। কেন? ক্ষমা করে দিলে অনেক আদর করতে, কিন্তু এখন করছো না, তাই আমি জানি তুমি ক্ষমা করো নাই। আরে পাগলি, ক্ষমা করেছি। ঠিক আছে, আদর খাবে তাই তো? হুম। নীলার কপালে একটা চুমু দিলাম। হয়েছে এবার? না, আমি আমার ঠোঁটে তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চাই। কি বলো, সবাই দেখবে তো? আমি কিছু জানি না, আমি আদর চাই, অনেক অনেক আদর। ওকে, তাহলে চলো রুমে যাই, তাহলে কেউ দেখতে পাবে না। যাব, তবে হেঁটে না। তাহলে কেমন যাবে? তোমার কোলে। কি? তুমি তো অনেক মোটা হাতির মতো, আমি নিতে পারবো না। ও, আমি মোটা হাতির মতো? ঠিক আছে, তুই যা, মিমকে বিয়ে কর, ও তো খুব চিকন, কোলে নিতে পারবি, কষ্ট হবে না। আরে আরে, আমার লক্ষ্মী বউটা রাগ করে কেন? আমি বলেছি নাকি নেব না কোলে, বলেই কোলে তুলে নিলাম। হ্যাঁ, বাই বাই, টাটা। আপনারা এখন যান, আমি আমার রাগী বউটাকে আদর করে তার রাগ ভাঙাই।